আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে কালার, কালার অ্যাডজাস্টমেন্ট এবং হচ্ছে হেয়ার মাস্কিং। হেয়ার মাস্কিং আগামীকাল পুরো ক্লাসটা থাকবে হেয়ার মাস্কিং বিষয়ে, আর আজকে হেয়ার মাস্কিং এর একটু শুধু দেখব। তবে মেইন বিষয় হচ্ছে কালার এবং কালার অ্যাডজাস্টমেন্ট আজকের মেইন বিষয়। এখন কালার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কালার খুবই গুরুত্বপূর্ণ। কালারের মাধ্যমে যে কোনো একটা বিষয়কে আমরা খুব সহজে ফুটিয়ে তুলতে পারি। এক্সাম্পল স্বরূপ আমি কিছু ফাইল রেডি করছি বোঝানোর জন্য, সেগুলো আমি ওপেন করি। ওকে, প্রথমে তাহলে কালার দিয়ে শুরু করি। কালার খুবই গুরুত্বপূর্ণ। কালারের যদি আমরা আলোচনা করতে চাই, কালারের অনেকগুলো পয়েন্ট হিসেবে দাঁড়ায়। তার মধ্যে কয়েকটি মেইন পয়েন্টগুলো আমি এখানে লিখছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমে যেটা আসতেছে, টু মেক এনিথিং বিউটিফুল। টু মেক এনিথিং বিউটিফুল, যে কোনো জিনিস সুন্দর করতে আমাদের কালারটা বিশালভাবে একটা ভূমিকা পালন করে। যে কোনো জিনিস হতে পারে। আমরা যদি এক্সাম্পল হিসেবে কোনো একজন মানুষ একটা লাল শার্ট পরে আছে, আবার ওই মানুষটা আবার সাদা শার্ট পরে আছে, দেখবেন যে তার দিকে দেখার যে একটা, তাকে সৌন্দর্যের বিষয়টা, কাউকে লাল শার্টে ভালো লাগবে, আবার কাউকে সাদা শার্টে ভালো লাগবে। এক একজনকে কিন্তু এক এক ধরনের কালারে ভালো লাগতেছে। এখানে কালারের বিষয়টা বলা হচ্ছে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যেমন এখানে একটা আমি ইমেজের ক্ষেত্রে একটা মানুষকে নিয়েছি, এ বর্তমানে একটা টি শার্ট পরে আছে। যখন আমি তাকে রেড কালারের টি শার্ট অন করে দেখাচ্ছি, কাকে কোনটা ভালো দেখাচ্ছে? এটা হচ্ছে একটা টি শার্ট, আর পরে আবার রেড কালারের টি শার্ট। কোন কালারটা আপনার কাছে ভালো মনে হচ্ছে? কার কাছে কোনটা কালার ভালো মনে হচ্ছে এটা আমাকে একটু বলেন। অন্য কালারটা ভালো লাগছে। তারিকুল ভাইকে কোনটা লাগছে? রেড কালারটা না এটা? রেডটা ছাড়া অন্য এইটা ভালো লাগছে। এটা ভালো লাগছে। তারপরে এইদিকে এটা ভালো লাগছে ভাই। ব্যাকগ্রাউন্ড যেহেতু লাইট কালারের ভাই, সেহেতু সামনের কালারটা ডার্ক হলে বেশি ফুটবে, এই জন্য আমার কাছে রেডটাই ভালো লাগছে। ওকে। আচ্ছা, এসকে ঘোষ ভাই কি বলছে যে কোনটা ভালো লাগছে তার? এগুলো আরেকবার দেখতে হবে। আচ্ছা দেখেন, এখানে দুটা কালার আমি দেখাইছি, একটা হচ্ছে এটা কালার, আর একটা সেম ভাবে রেড কালার। কোনটা আপনাকে ভালো লাগতেছে? ইনাকে কোন ড্রেসটাতে? লাল কালারটা চোখে লাগছে বেশি। আর হচ্ছে আর কি চোখে লাগা বলতে আপনাকে একবারে মার্ক করেন যে আমাকে রেড কালারটা ভালো লাগছে এইভাবে, বা এটা? এই কালারটা ভালো। ওকে, আমাকে কিন্তু পার্সোনালি রেডটাই ওনাকে পারফেক্ট মনে হয়েছে। সেহেতু আমরা রেডের দিকে কিন্তু ভোট যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা তিনজন আছে, আমিও রেডের দিকে। তো সিম্পল ভাবে আমরা এখানে কালারের বিষয়টা আমরা এটা বুঝতেছি, যখন একটা মানুষ বিভিন্ন ড্রেস কালার ভিত্তিক পরে, সেক্ষেত্রে ভালো দেখানোর বিষয়টাই আছে। ওইটাই এখানে বলা হয়েছে, টু মেক এনিথিং বিউটিফুল, অর্থাৎ যে কোনো কিছু কালার দিয়েই সুন্দর করা যেতে পারে। যেমন আমাদের এখানে ক্লাসের নিচে যে আমি প্রত্যেক দিনে একই রকম একটা কালার ব্যবহার করি, ঠিক এখানে যদি আমি এবার কালারটা চেঞ্জ করে দিই, এখানে কিন্তু আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছি। আমরা এখন গ্রেডিয়েন্ট কালার নেওয়া সবাই জানি। নিলাম এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার, আরেকটা নিই, এখানে এই কালারটা দিয়ে দিলাম। এখন কোনটা কালার ভালো দেখাচ্ছে? আগেরটাও গ্রেডিয়েন্ট কালার, এটাও গ্রেডিয়েন্ট কালার। নিশ্চয়ই আগের কালারটাই ভালো দেখাচ্ছে, এটা বেশিভাবে ফুটে উঠতেছে না। তার মানে এখানেও কিন্তু কালারটা একটা বিশাল ভূমিকা পালন করতেছে। তাই যে কোনো কিছুকে সুন্দর করার জন্য আমাদের কালারটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনার বিজনেস কার্ড হোক, ফ্ল্যাট হোক, বুশিয়ার হোক, যাই হোক না কেন, আপনি শেপগুলো খুব সুন্দর সুন্দর শেপ নিয়েছেন, কিন্তু যদি কালারটা ভালো না নেওয়া হয়, তাহলে ডিজাইনটা আমাদের একেবারেই ভালো লাগবে না। এটাই বোঝানো হচ্ছে। তাই কালারটাকে আমাদের বিশাল একটা প্রাধান্য দিতে হবে। একইভাবে যদি আপনি শেপগুলো ভালো নেননি আর পারফেক্ট কালার চয়েস করেছেন, সেক্ষেত্রে ডিজাইনটা অনেক সুন্দর লাগে। এরপরে যে অপশনটা আসতেছে, টু ম্যাথ ইউজার সাইকোলজি, অর্থাৎ গাণিতিকভাবেও গাণিতিক গাণিতিকভাবে মানুষের মস্তিষ্ক কালার কিন্তু বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে বলি, একটা ভ্যালেন্টাইন্স ডে ডিজাইন তৈরি করতে বলি,
তাহলে এই ডিজাইনে কে কি কালার ব্যবহার করতে চাচ্ছেন? কার মাথায় কোন কালারটা আসতেছে? লাল কালার আসবে, রেড কালার। ওকে, রেড কিংবা পিঙ্ক। রেড কিংবা পিঙ্ক। আসলে ভ্যালেন্টাইন্স এর ক্ষেত্রে রেড কিংবা পিঙ্ক এই কালারগুলো আসতেছে। আমি যদি জাস্ট গুগলে সার্চ করে দেখি, ভ্যালেন্টাইন্স ডিজাইন লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন কিন্তু রেড কালার বা পিঙ্ক কালার এই কালারগুলো আসতেছে। অর্থাৎ সিম্পল ভাবে আমরা যখন চিন্তা করি আমি এই ডিজাইনটা করব, এটা করব, এটা করব, আমরা কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আমাদের মস্তিষ্ক অটোমেটিক ভাবেই সাইকোলজি ভাবে বলে দেয় যে এই ডিজাইনের জন্য এই কালারটা পারফেক্ট। ঠিক একইভাবে এবার যদি আপনাকে আমি বলি হসপিটাল বা হেলথের জন্য কোন কালারটা পারফেক্ট, এবার কিন্তু একটু অনেকের ক্ষেত্রে বলা একটু কঠিন হয়ে যাচ্ছে। যদি বলি ফুড রিলেটেড একটা ডিজাইন করতে আপনাকে, তাহলে তখন কোন কালারটা পারফেক্ট এটা একটু বলা কঠিন হয়ে যাচ্ছে। আজকে আমরা এটাও দেখব কোনটার জন্য আমরা কোন কালারটা ব্যবহার করব, এটাও আমরা দেখব। তবে সিম্পল ভাবে কিছু কিছু ডিজাইনে আমরা আইডিয়াটা নিয়ে আসতে পারি। যেমন আমরা একটু আগে বললাম ভ্যালেন্টাইন্স ডে জন্য আমরা রেড কালারটা পারফেক্ট। এটাই হচ্ছে টু ম্যাথ ইজ সাইকোলজি। আমাদের মস্তিষ্ক দিক থেকে কালার থেকে বলে দেওয়া হয় যে এই কালারটা এটা অর্থ প্রকাশ করে, এখান থেকে এটা অর্থ প্রকাশ করে। এরপর যে বিষয়টা আছে টু গিভ এনি মেসেজ। কালার কিন্তু আমাদের বিভিন্ন মেসেজও দিয়ে থাকে, শুধুমাত্র কালারের মাধ্যমে আমরা বিভিন্ন মেসেজ পেয়ে থাকি। এখন যদি এক্সাম্পল স্বরূপ আমি আপনাদের বলি, এই যে রাস্তার পাশে এবং বিভিন্ন বিভিন্ন ধরনের সতর্কতামূলক যে চিহ্নগুলো দেয়া আছে সেগুলো কি কালার থাকে? রেড কালার। রেড কালার থাকে। তাহলে দেখেন এদিকে কিন্তু সাধারণত রেড কালার কি বোর্ড থাকে রেড কালার, আর টেক্সটটা থাকে সাদা কালারের ক্ষেত্রে, বিশেষ করে সতর্কতামূলক চিহ্নগুলোর ক্ষেত্রে। যেমন যদি স্টপ লিখে সার্চ করি, সিম্পল ভাবে এখানে কিন্তু রেড কালারের বিষয়টাই চলে আসছে, সবখানে রেড। অর্থাৎ এখানে নৈতিবাচক ভাবে এখানে রেড কালারটা আসতেছে। ঠিক একটু আগে যখন ভ্যালেন্টাইন্স ডে ডিজাইনের ক্ষেত্রে বললাম, সেখানেও কিন্তু রেড কালার আসছিল। অর্থাৎ এই শুধুমাত্র শুধুমাত্র কালারের মাধ্যমেও বিভিন্ন ধরনের মেসেজ দেয়া যায়। এরপর আছে টু শো দা ডিরেকশন। অর্থাৎ কোনো কিছু নির্দেশনা বা এই ডিরেকশনের ক্ষেত্রেও কালার ব্যবহার হয়ে থাকে। সেটা কিভাবে? এটার একটা উদাহরণ দেন, চেষ্টা করেন আপনারা কেউ। কি উদাহরণ হতে পারে? উদাহরণ হিসাবে হতে পারে ট্রাফিক লাইট। ট্রাফিক লাইটে কিন্তু লেখা থাকে না যে এখন যান, এখন থামুন, এই বিষয়টা লেখা থাকে না। এখানে আপনার তিনটা বাতি থাকে, রেড, ইয়েলো আর হচ্ছে গ্রিন। অর্থাৎ আমরা যখন এই কালারটা দেখে বুঝতে পারি কখন রেড অথবা আমাদের থামতে হবে বা কখন যেতে হবে, প্রস্তুতি নিতে হবে, শুধুমাত্র এই কালারের উপর ভিত্তি করেই এই ডিরেকশনটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এটাই বলা হচ্ছে টু শো দ্য ডিরেকশন। তারপরে টু গ্রাব অ্যাট্রাকশন। গ্রাব অর্থ হচ্ছে অধিকার। কালারের মাধ্যমে বিভিন্ন ধরনের অধিকার ফুটিয়ে তোলা সম্ভব। এখন এই যে আমরা এতগুলো কালার বলতেছি, ডিজাইনের ক্ষেত্রেও যেহেতু একটা কালারের ডিজাইন, আমি চেষ্টা করছি পিছন দিকে একটা কালারের যেন বর্ণ ছড়া যাচ্ছে এমন কিছু। এই যে কালারগুলো আছে, এই কালারগুলো কিভাবে তৈরি হয়? সাধারণত মৌলিক কালার তিনটি কালারের মাধ্যমে কিন্তু আমরা সব কালারগুলো পাই। এই তিনটি কালার হচ্ছে রেড, ইয়েলো আর একটা হচ্ছে ব্লু। এই তিনটা হচ্ছে প্রাইমারি কালার। এই তিনটা কালারের মাধ্যমেই বাকিবাদ সব কালারগুলো তৈরি হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই কালারগুলো তৈরি হয়ে থাকে। আমরা যদি এক্সাম্পল হিসাবে এই যে রেড কালার হুইলটাকে আমরা ফলো করি এক্সাম্পল হিসাবে, তাহলে দেখেন এপাশে রেড কালার আর এপাশে ইয়েলো কালার। যে রেড, ইয়েলো, এখানে রেড কালার, এখানে ইয়েলো কালার। তো রেড এবং ইয়েলো কালার একটু একটু করে মিশানো হয়েছে, মধ্যখানে কিন্তু দেখেন একটা অরেঞ্জ কালার চলে আসছে। ঠিক একই পাশে এপাশে ইয়েলো কালার আর এর পাশে ব্লু কালার। দুটা কালার যখন আস্তে আস্তে মিশানো হচ্ছে তখন সেটা গ্রিন কালার তৈরি করছে। ঠিক একইভাবে এপাশে রেড কালার, এপাশে ব্লু কালার, দুটা কালার এখানে মেশানোর মাধ্যমে আরেকটা কালার তৈরি করা হয়েছে। এই কয়েকটা কালার দিয়ে প্রায় সকল ধরনের কালারগুলো তৈরি করা, সকল ধরনের কালার তৈরি করা সম্ভব এই তিনটা কালার দিয়ে। এই জন্য এই তিনটা কালারকে বলা হয়ে থাকে রেড মৌলিক কালার। তাহলে এতক্ষণ আগে কিছুক্ষণ আগে যেমন আমি আপনাদের প্রশ্ন করছিলাম যে ভ্যালেন্টাইন্স ডের জন্য আমরা রেড কালার ব্যবহার করতেছি, হেলথের জন্য আমরা কি কালার ব্যবহার করব, ফুডের ডিজাইনের ক্ষেত্রে আমরা কি কালার ব্যবহার করব, জিমের ডিজাইনের জন্য কি কালার ব্যবহার করব,
এগুলো জানার জন্য একটা আমি পিডিএফ ওপেন করতেছি, আমি গ্রুপের মধ্যে এটা পোস্ট করে দিয়ে দিব এখনই, যেটাকে পিডিএফটা হচ্ছে কালার থিওরি। আর এই পিডিএফটা গুগলে সার্চ করলে আপনারা অনেকগুলো ইংরেজি ভার্সন পাবেন। এই ডিজাইনটা আমার করা না, রাশেদ ভাই রাশেদ নামে একজন উনি ডিজাইনটা তৈরি করছেন। আমি এটা বোঝানোর জন্য ওনার কাছ থেকে বলে এটা নেওয়া হয়েছে ডিজাইনটা। এখানে কালারের বিষয়টা তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিভিন্ন ইংরেজি ব্লগ এবং বিভিন্ন পিডিএফ থেকে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দেখেন এখানে দুটা ভাগে ভাগ করা হয়েছে। ডান পাশের দিকে যে কালারগুলো সাধারণত কম ব্যবহার করা হয়ে থাকে, আর বাম পাশের দিকে যে কালারগুলো সাধারণত বেশি ব্যবহার করা হয়ে থাকে, সেই কালারগুলো এখানে দেখানো হয়েছে। যেমন এই পাশে দেখেন লাল, কমলা, সবুজ, হলুদ, ফিরোজা, নীল, আরো বিভিন্ন কালার এখানে দেখানো হয়েছে। এই কালারগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। ইতিবাচক ভালো দিকগুলো আর নেতিবাচক হচ্ছে খারাপ দিকগুলো। যেমন লাল কালার এখানে দেখেন ক্ষমতা, আবেগ, শক্তি, নির্ভীক, সুযোগ, এই বিষয়গুলো লাল কালার প্রকাশ করে। আবার যে নেতিবাচক রাগ, ঝুঁকি, সতর্কতা, এই যে আমরা একটু আগে স্টপ লেখাটা দেখলাম, এখান থেকে এই সতর্কতার বিষয়টা এখানে আসতেছে। তার মানে লাল কালার আমাদেরকে সতর্কতা এটাও কিন্তু বোঝাচ্ছে। এখন যদি আমি এখানে হেলথ লোগো লিখে সার্চ করি, তাহলে দেখান তো এই হেলথ লোগোর মধ্যে আপনার কোন কালারটা বেশি চোখে পড়তেছে। আমরা যদি হেলথ লোগোর মধ্যে এখানে কালারটা বেশি দেখি, দেখেন এখানে ব্লু কালার এবং গ্রিন কালারটাই কিন্তু বেশি আসতেছে। ঠিক একইভাবে এখান থেকে যদি আপনি দেখেন গ্রিন কালারের মধ্যে অর্থাৎ সবুজ কালারের মধ্যে স্বাস্থ্য বিষয়টা আসছে, আর নীল কালারের মধ্যে যদি ধরি ওটার মধ্যে আস্থা আসতেছে, তারপর প্রশান্তি আসতেছে। এটি কিভাবে? অর্থাৎ সবুজ কালারটা আমাদের স্বাস্থ্য এটা প্রকাশ করে, আবার নীল কালারের মধ্যে আস্থা, প্রশান্তি। এবং যখন আপনি হেলথের ক্ষেত্রে গেলেন, যখন আপনি সুস্থতা কামনা বা সুস্থ হচ্ছেন, সেক্ষেত্রে একটা প্রশান্তি লাভ করতেছেন, এটা নীল কালারের মধ্যে প্রকাশ পাচ্ছে। ঠিক একইভাবে যারা হসপিটাল কর্তৃপক্ষ, তারা তাদের উপর আপনি আস্থা রাখতে পারেন, এই বিষয়টাও কিন্তু নীল কালারের মাধ্যমে এখানে আস্থা প্রকাশ করতেছে। এগুলো কিন্তু এক একটা কালার এক একটা অর্থ প্রকাশ করে। আবার দেখবেন যে একই একই অর্থ ভিন্ন ভিন্ন কালারও প্রকাশ করে থাকে। যেমন এক্সাম্পল স্বরূপ, যেমন এখানে লাল কালারটা দেখেন, লালের মধ্যে শক্তি। ঠিক একইভাবে যদি আমরা এইদিকে দেখি ধূসর কালারের মধ্যেও শক্তি, অর্থাৎ লাল কালারের মাধ্যমে শক্তি বিষয়টা ফুটে উঠতেছে এবং ধূসর কালারের মধ্যেও শক্তি বিষয়টা ফুটে উঠতেছে। অর্থাৎ আপনাকে আপনার ডিজাইনের উপর ভিত্তি করে আপনাকে নির্বাচন করতে হবে যে কোন কালারটা ওই ডিজাইনের জন্য উপযুক্ত। ঠিক একইভাবে গুগলে যদি আমরা সার্চ করি কালার সম্পর্কে, ইয়েলো কালার মিনিং, তাহলে দেখেন এখানেও কিন্তু চলে আসতেছে আসলে ইয়েলো কালার দিয়ে কি কি বোঝাচ্ছে। যেমন ইয়েলো কালারের মধ্যে হ্যাপিনেস, এনার্জি ইত্যাদি বিষয়গুলো বোঝাচ্ছে। বিভিন্ন ব্লগের ক্ষেত্রে প্রত্যেকটা কালার সম্পর্কে কিন্তু আপনারা বিভিন্ন তথ্য পাবেন, আর এই তথ্যগুলো এখানে খুব সুন্দর করে বাংলায় লেখা হয়েছে। তাহলে এই তথ্যগুলো কি আমরা মুখস্থ করব? অবশ্যই আমরা মুখস্থ করব না। আমরা যখন ডিজাইন করব তখন এখানে কালারগুলো দেখে দেখে আমরা এই কালারগুলো যদি আমরা ধরে নিয়ে কাজ করি, তাহলে একটা ভালো বা অর্থপূর্ণ ডিজাইন আমরা তৈরি করতে পারি। তাছাড়া এই নিচের দিকে আরো কিছু ইম্পর্টেন্ট কালারের, যেগুলো অলরেডি আমি আলোচনা করছি, তিনটা কালার নিয়ে তৈরি, তারপরে কালার হুইল, এটা এখানে দেখানো হয়েছে। তাহলে এটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিই আগে। লিংক কপি, এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এতক্ষণ ধরে জানলাম যে কোথায় আমরা
কোন কালারটা ব্যবহার করব। তাই বলে কি এখন যদি আমার প্রয়োজন হয় হেলথের একটা লোগো করতেছে, আমরা জানি স্বাস্থ্যের জন্য গ্রিন কালারটা ব্যবহার করা হয়ে থাকে বা পারফেক্ট হয়ে থাকে, এখন কি তাই করলে কি আমরা সরাসরি এখান থেকে এভাবে গ্রিন কালার সিলেক্ট করব? তো গ্রিন কালার সিলেক্ট করলাম, এভাবে গ্রিন কালার সিলেক্ট করব? অবশ্যই না। গ্রিনের মধ্যে দেখেন আবার অনেকগুলো কালারের ভাগ আছে। গ্রিনের মধ্যে ডার্ক গ্রিন আছে, লাইট গ্রিন আছে, দেখেন দুটো আবার দু কালার। গ্রিনের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। আমরা তো এখন জানি যে কোনটার ক্ষেত্রে কোন কালারটা পারফেক্ট, কিন্তু কালার যখন চয়েস করব আমরা সরাসরি এখান থেকে কালারগুলো বা এখান থেকে সরাসরি এভাবে ক্লিক করে করে কালারগুলো, রেড কালার প্রয়োজন সিলেক্ট করলাম, রেড কালার ওকে। ডিজাইনের ক্ষেত্রে এইভাবে সরাসরি আমরা রেড কালার বা অন্যান্য যে কোনো কালারগুলো আমরা ব্যবহার করব না। অ্যাজ এ নিউ হিসাবে, আমরা নতুন হিসাবে সরাসরি এখান থেকে কালারগুলো পিক করব না। আমি আপনাদের কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিচ্ছি যেখান থেকে আমরা পারফেক্ট কালারগুলো নিয়ে আসতে পারি। তাহলে চলেন প্রথমেই যে ওয়েবসাইটগুলো, প্রথমে যাচ্ছি কালার মাইন্ড। কালার মাইন্ড একটা হচ্ছে খুব ভালো ওয়েবসাইট। সাধারণত কালারের ক্ষেত্রে আপনি দেখবেন এভাবে 5টা প্লেট পাবেন, 5টা কালারের প্লেট পাবেন, যেখানে এই 5টা কালার নিয়ে যদি আপনি একসাথে ডিজাইন করেন তাহলে আপনার ডিজাইনটা অবশ্যই ভালো হবে। এই কালারগুলো এই কালার মাইন্ড ওয়েবসাইট থেকে আমরা এই কালারগুলো জেনারেট করতে পারি। দেখেন এই কালারগুলো যখন আমি আবার জেনারেটে ক্লিক করতেছি সেখানে আবার কিছু কালার সে তৈরি করে দিচ্ছে। প্রত্যেক জেনারেটরের মাধ্যমে প্রত্যেকটা কালার এই কালার মাইন্ড সফটওয়্যার ওয়েবসাইট থেকে তৈরি করা হয়ে থাকে। এখন ধরেন আপনার ইয়েলো কালার প্রয়োজন, অন্য কালারগুলো আপাতত প্রয়োজন নেই, কিন্তু আমরা যখন জেনারেট করতেছি কালারগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে যে কালার আইকন আছে অর্থাৎ লক করে দিই, চেঞ্জ করে দিই, শুধুমাত্র ইয়েলো কালার ছাড়া বাকি কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এভাবে জেনারেট করতে করতে যে কালারগুলো আমার প্রয়োজন সেই কালারগুলো আমরা লক করে রেখে দিতে পারি। তারপরে এই কালারটা আমি সিলেক্ট করলাম। এখন কথা হচ্ছে আমরা এই কালারটা ফটোশপে কিভাবে নিয়ে আসতে পারি। খুবই সিম্পল। এখান থেকে কালারটা আমি কপি করব, কপি করে যে কোনো শেপের মধ্যে যদি দিতে চাই তাহলে এখান থেকে কালারটা কপি পেস্ট করলেই ওই কালারটা কিন্তু শেপের মধ্যে চলে আসছে, কিংবা এখান থেকেও কালার কোড পেস্ট করলেই কালারটা এখানে চলে আসে। সিলেক্ট, দেখেন ওই কালারটা চলে আসছে। তাহলে আমরা পরবর্তীতে যত কালার সরাসরি এই ধরনের ওয়েবসাইটগুলো থেকেই নিয়ে আসব। এখান থেকে পিক করে করে আপাতত নিয়ে আসবো না, যখন আপনি একজন ভালো ডিজাইনার বা বড় ডিজাইনার হয়ে যাবেন তখন এখান থেকে কালারের আইডিয়াটা আপনার অটোমেটিক জেনারেট হবে। কালার মাইন্ড এভাবেই কাজ করে। এরপরের যে ওয়েবসাইটটা আছে সেটা নাম হচ্ছে কালার হান্ট। তাছাড়া কালার মাইন্ডের নিচের দিকে আরো কিছু কালার আপনারা পেয়ে যাবেন, তবে মেইনলি এখান থেকে কালারগুলো জেনারেট করা যায়। এরপর হচ্ছে কালার হান্ট। এখানে অনেকগুলো কালার আছে, এত কালার নিচে যতই যাবেন যেন কালার শেষ হবেই না। আর এখানে প্রত্যেকটা কালার দেখেন এমনি দেখতে ভালো দেখাচ্ছে, এমনি কালারগুলো দেখতে ভালো লাগতেছে। দেখেন খুবই সিম্পল ভাবে আমি যে কালারগুলো নিচে যত দিকে যাচ্ছি এখানেও 5টা করে কালার প্লেট দেওয়া আছে উপর থেকে, যেমন 1 2 3 4, এখানে চারটা করেই শুরুর দিকে দেখি, উপরের দিকে। আচ্ছা যাই হোক, এখানে 4টা করে কালার দেওয়া আছে আর এখানে এই যে কালার কোডটা দেওয়া আছে, যখনই ক্লিক করব তখনই কালার কোডটা কপি হয়ে যাচ্ছে। আর এখান থেকে কালারগুলো কয়েকটা ভাগে ওরা ভাগ করছে। যেমন আমরা যদি ফিল্টারের মধ্যে যাই তাহলে হচ্ছে নিউ, বর্তমান যে কালারগুলো ওরা নতুন আপডেট করছে সেগুলো হচ্ছে নিউ। ট্রেন্ডি যে কালারগুলো বর্তমান ট্রেন্ড চলতেছে সেই কালারগুলো এখানে ট্রেন্ডি ভাবে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখেন পপুলার। এই ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে যে কালারগুলো জনপ্রিয় সেই কালারগুলো উপরে চলে আসতেছে। যেমন এই যে প্রথম যে কালারটা, এটা 4 বছর আগে আপডেট করছে, এখন পর্যন্ত 25,274 জন কালারটা লাইক করছে। এতজন মানুষ এই কালারটাকে লাইক করছে। তারপরে 16,410, এভাবে যে কালারগুলো মানুষ বেশি লাইক করছে সেই কালারগুলো উপরে শো করাচ্ছে। এরপর আছে র্যান্ডম, অর্থাৎ র্যান্ডম ভাবে কালারগুলো জেনারেট করে দিচ্ছে। তবে প্রত্যেকটা কালারই ভালো। আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে আপাতত পপুলার ডিজাইনগুলো নিয়েই
কাজ করতে পারি, তবে প্রত্যেকটা কালারই এখানকার অনেক ভালো। ঠিক একইভাবে যদি কোনো কালার এখান থেকে প্রয়োজন হয়, জাস্ট কালার কোডটা কপি করে ফটোশপে এনে পেস্ট করলেই সেই কালারটা এখানে জেনারেট হয়ে যায়। তবে পেস্ট করার পরে দেখবেন যে কালার কোডটা চেঞ্জ হয়ে যায়, এটা কোনো সমস্যা না, কিন্তু কালারটা আমাদের একই রকম থাকে। এরপরে যে ওয়েবসাইট সেটা হচ্ছে কালার স্পেস। কালার স্পেস ওয়েবসাইটটা ওই কালারগুলোর তুলনায়, ওই ওয়েবসাইটগুলোর তুলনায় একটু ভিন্ন। যেমন এই ওয়েবসাইটের ক্ষেত্রে কালার প্লেটগুলো দেয়া ছিল, কিন্তু কালার স্পেসের ক্ষেত্রে এই কালার প্লেটগুলো দেয়া নেই। এখন এইটা আমরা কখন এবং কিভাবে ব্যবহার করব? ধরে নেন বায়ার আপনাকে একটা বিজনেস কার্ড তৈরি করার কথা বলছে, সেখানে বায়ার আপনাকে একটা লোগো প্রদান করছে, লোগোর কালার আপনি জানেন, কিন্তু ওই লোগোর সাথে বিজনেস কার্ডে কি কি কালার ব্যবহার করব সেটা আমি খুঁজে পাচ্ছি না। এই খুঁজে পাওয়ার ক্ষেত্রে কালার স্পেস খুব সহজ, খুব ভালোভাবে হেল্প করে। যেমন এখান থেকে বায়ারের কালার, লোগোর কালার ধরে নিলাম আমরা ইয়েলো, এই কালার কোডটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এই ওয়েবসাইটের মধ্যে আমি কালারটা পেস্ট করে জেনারেটে ক্লিক করব। এবার দেখেন নিচের দিকে কয়েকটা, অর্থাৎ 6টা কালার প্লেটে কালারগুলো সাজেস্ট করছে, অর্থাৎ এই কালারের সাথে বাকি যে 5টা কালার আছে এইগুলো যদি আমরা মিলিয়ে ডিজাইন করি সেক্ষেত্রে একটা ভালো ডিজাইন তৈরি হবে। ঠিক রেড কালারটা এখান থেকে আমি কপি করলাম, কপি করে মাই কালার স্পেসে এনে পেস্ট করলাম, আবার জেনারেট। তাহলে দেখেন আবার এই কালারটার সাথে কোন কোন কালারগুলো ম্যাচিং যায় সেই কালারগুলো এখানে শো করাচ্ছে। সেই ক্ষেত্রে কালার স্পেসটা আমার দিক থেকে আমি বেশি ব্যবহার করে থাকি। এরপরে কালারের যে ওয়েবসাইটটা যাব সেটা হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার্স। এটাও কালার প্লেট নিয়ে কাজ করে, আর এখানকার কালারগুলো অনেক ভালো। যেমন এখানে নির্দিষ্টভাবে চাইনিজ প্লেট, জার্মান প্লেট, ইন্ডিয়ান প্লেট, অর্থাৎ কান্ট্রি ভিত্তিক কোন দেশে কোন কালারগুলো বেশি ব্যবহার হয় সেই হিসাবে ফোল্ডার করে রাখা হয়েছে। কিন্তু এখানে যখনই ওপেন করতেছেন এখানে উপরে কপি করলেই কালার কোডটা কপি হয়ে যাবে, সরাসরি এখানে কালার কোডটা শো করে না, এখানে কালারগুলো কপি হয়ে যাবে। এরপরে যে কালারে আসছে সেটা হচ্ছে অ্যাডোবি কালার। আমরা যে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা চালাচ্ছি সেটা হচ্ছে অ্যাডোবি কোম্পানির। ঠিক এই কালারের যে অপশনটা আছে এটা হচ্ছে অ্যাডোবির তৈরি একটা কালারের ওয়েবসাইট। এখান থেকেও খুব সহজে অন্যান্য ওয়েবসাইটের তুলনায় খুব সহজে কালার নির্বাচন করা যেতে পারে। এখানে ওয়েবসাইটটা মনে হয় সম্প্রতি আপডেট চলতেছে, এখানে ঠিক 5টা কালারের আইকনগুলো চলে আসে, 5টা কালার আলাদা আলাদাভাবে সরানো যায়, কিন্তু আজকে আসতেছে না, সম্ভবত এই 5টা আপডেট চলতেছে, এই জন্য এ পাশের এই বিষয়টা আমি স্কিপ করে যাচ্ছি। যেমন এখানে পয়েন্ট আছে, এরকম 5টা পয়েন্ট থাকে, এখান থেকে কালারগুলো সরাসরি ক্রিয়েট করা যেত, একটু এই ক্রিয়েট থেকে আমি স্কিপ করে যাচ্ছি, এক্সপ্লোরে চলে যাচ্ছি সরাসরি। এক্সপ্লোরে কি, আপনি যে বিষয়ে ডিজাইন করতে চাচ্ছেন সে বিষয় লিখে আমরা এখানে সার্চ করলে সেই বিষয়ের কালার প্লেটগুলো চলে আসবে। যেমন এই ওয়েবসাইটগুলোতে কালার মাইন্ড, কালার প্লেট, এখানে কিন্তু লেখা নাই যে কোন ডিজাইনের জন্য কোন কালারটা পারফেক্ট হবে, কিন্তু অ্যাডোবি কালারে এই কালারটা আমরা পাই। এখন আপনি হেলথ নিয়ে ডিজাইন করতে যাচ্ছেন, তাহলে হেলথ লিখে সার্চ করি, হেলথ লিখে এখানে সার্চ করলাম, জাস্ট ইন্টার, তাহলে হেলথের জন্য যে কালারগুলো পারফেক্ট সেই কালারগুলো এখানে শো করাচ্ছে। এখন যদি আপনি জিম নিয়ে ডিজাইন করতে চান, সার্চ করার এখানে জিমের জন্য যে কালারগুলো পারফেক্ট, এখানে 6টা কালার প্লেট বা 5টা কালার প্লেটে আপনাকে এই কালারগুলো সরাসরি দেওয়া হয়েছে। যখন এটা আমরা ওপেন করব তখন এটা প্রত্যেকটা কালার কোড সহ দিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণ আমরা যে ওয়েবসাইটগুলো দেখলাম সেই ওয়েবসাইটগুলো ছিল সলিড কালারের জন্য, আর এবার দেখব গ্রেডিয়েন্ট কালারের জন্য। গ্রেডিয়েন্ট কালারের জন্য দুটো ওয়েবসাইট আমি দিচ্ছি, এছাড়াও আরো অনেকগুলো কিছু কালারের ওয়েবসাইট আমার কাছে সংগ্রহে আছে, কিন্তু 5টা ওয়েবসাইট এগুলোই এনাফ। আর গ্রেডিয়েন্ট কালারের জন্য ইউআই গ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে ওয়েব গ্রেডিয়েন্ট। ইউআই গ্রেডিয়েন্ট আরেকটা হচ্ছে ওয়েব গ্রেডিয়েন্ট। ইউআই গ্রেডিয়েন্ট এই ওয়েবসাইটটা আমার খুব ভালো লাগে, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার জেনারেট করতে পারবেন। এখানে কিন্তু অনেক গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে,
প্রত্যেকটা কালার দেখেন, প্রত্যেকটা কালারেই অসাম। ঠিক একইভাবে ওয়াইপ গ্রেডিয়েন্টেও অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার দেয়া আছে। ডিজাইনের ক্ষেত্রে এই গ্রেডিয়েন্ট কালারগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখেন এখানে 3টা গ্রেডিয়েন্ট কালার, 4টা গ্রেডিয়েন্ট কালার, প্রত্যেকটারই মিশ্রণ আছে। যেমন এই গ্রেডিয়েন্ট কালারটা আমি নিতে যাচ্ছি, এখানে 3টা কালার আছে, আমি প্রথমে 2টা কালারটা দেখাই। এখানে 2টা কালার, গ্রেডিয়েন্টটা নিব কিভাবে? এখানে এই গ্রেডিয়েন্টটা আমি কপি করলাম, কপি করে অনেকভাবে নেওয়া যায়। নতুন একটা পেজ নেই, ফরগ্রাউন্ড কালারে দিলাম, এই দিক থেকে ব্যাকগ্রাউন্ড কালারে দিলাম, দেওয়ার পরে গ্রেডিয়েন্ট উপরে আসলাম, আমার প্রথম যে কালার সেটা সিলেক্ট থাকতে হবে। তারপর রিভার্স, এগুলো সব ঠিকঠাক, অপাসিটি 100, লিনিয়ার। এখান থেকে এ পাশে শিফট চেপে টেনে দিয়ে দিলাম। তাহলে দেখেন ওয়েবসাইটে যে গ্রেডিয়েন্ট কালারটা ছিল সেই গ্রেডিয়েন্ট কালারটা আমরা তৈরি করে ফেলছি। তাহলে যেমন এখানে 3টা কালার নিয়ে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়েছে, এই 3টা কালারের গ্রেডিয়েন্ট কালারগুলো কি আমরা তৈরি করতে পারবো? তারিকুল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। এই যে দেখেন আমার এখানে 3টা কালারের গ্রেডিয়েন্ট কালার আছে। এই গ্রেডিয়েন্ট কালারের ক্লাসের দিন আপনি ছিলেন? ছিলাম মনে হয়। এই 3টা কালার দিয়ে আপনি এরকম গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারবেন এটার মতো হুবহু? না ভাই, মনে হয় না। ও আচ্ছা ঠিক আছে, কে তৈরি করতে পারবে? চাই তো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এই 3টে কালার কোডগুলো আমি এখানে মেসেজে দিয়ে দিচ্ছি। আজকে ঘোষ ভাই আপনি ট্রাই করে দেখান আমাদের। আমি কালার কোডগুলো দিয়ে দিচ্ছি, নাহলে তো আমি দেখাচ্ছি। যে কালার কোডগুলো 3টা কপি করে আমি চার্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা প্রথম কালার, দ্বিতীয় কালার, আরেকটা হচ্ছে তৃতীয় কালার। ঠিক আছে, আমি স্ক্রিন প্রেজেন্টেশন অফ করলাম, আপনার স্ক্রিনটা প্রেজেন্টেশন দেন না, হয় চেষ্টা করে দেখেন। অবশ্যই, আপনি কি পিসিতে আছেন? হ্যাঁ ভাই, পিসিতে আছি। ওকে আর হচ্ছে ফটোশপ ওপেন করছি তো টাইম লাগছে, ওপেন ছিল না। ওকে ঠিক আছে, স্ক্রিনও শেয়ার দিয়ে দেন, তাহলে এই দিক থেকে সবাই স্ক্রিনটা আপনার দেখবে, ওপেন হচ্ছে, সমস্যা নেই। আর কালারটা তো আপনার স্মরণ আছে না? এই দেখেন আমি আরেকবার শেয়ার দিচ্ছি, কালারটা কেমন ছিল, যে ওই ওয়েবসাইটে কালারটা কেমন ছিল। এখানে কিন্তু 3টা কালার ছিল। হ্যাঁ, আমার শেয়ার হয়ে গেছে। ঠিক এই ধরনের কালারটা আমরা তৈরি করব, যেমন দেখাচ্ছি। দুটো ভাই কালার পেজটা একটু দেখা যায় আমার। এই যে কালার পেজটা অন করছে ভাই, দেখেন। না পেজ না, কালারটা হচ্ছে ফটোশপে নিয়ে কিভাবে পেস্ট করতে হবে, ওকে কোডটা কপি করে দেখেন, এই যে এখান থেকে যে ক্লিক করলেই কপি হয়ে যাচ্ছে। ঠিক আপনাকে তো আমি মেসেজে দিয়ে দিচ্ছি পরপর 3টা কালার। এই যে এখান থেকে আমি কালারটা কপি করতেছি, যেখান থেকে কপি করলাম, কপি করে যেমন এখানে যেখানে নিব ওখানে এই ঘরের মধ্যে পেস্ট করলেই কালারটা কপি হয়ে যাবে। বা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা এখান থেকেও কালার যখন করব, এখান থেকেও কালারের মধ্যে পেস্ট করলে কালারটা চলে আসবে। জাস্ট শুধু কপি করে কালার কোডের মধ্যে পেস্ট করলেই হয়ে যাবে। আমি স্টেপ দিচ্ছি, ট্রাই করেন।
একটু পরে পাশে একটু নয়েজ আছে তো একটু পরে অন করছি। ওকে, আমাদের এস কে ঘোষ ভাই উনি অবশ্যই তৈরি করছেন, তবে উনি একটু কনফিউশনের মধ্যে ছিল যে অপাসিটি থাকবে কিনা, কালারটা কতটা থাকবে, একটু একটু কনফিউশনের মধ্যে ছিল। তাহলে আমি এটাই করতেছি, কিংবা সাথে অন্য একটা কালারও বা করে দেখাচ্ছি। তাহলে দেখেন, আমরা জানি যে এখানের ক্ষেত্রে শুধুমাত্র দুটা কালার অ্যাপ্লাই হয়, কিন্তু আমরা অনেকগুলো কালারও নিতে পারি। তাহলে কিভাবে? জাস্ট এই কালারটা কপি করলাম, কপি করার পরে কালার প্লেটে আসলাম, এখানে একটা ওকে কালার পেস্ট করলাম। ঠিক একইভাবে এপাশের কালারটা এপাশে দিয়ে দিই, এখানে নিয়ে কালার পেস্ট। এবার মিডলের কালারটা মিডলের দিকে নিয়ে নিই, এখানে একটা পয়েন্টার নিয়ে নিই, নিয়ে নিলাম। এখানে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লোকেশন। আমাদের লোকেশনটা ঠিকঠাক রাখতে হবে, যেহেতু এটা আমাদের লোকেশন 50 রাখতে হবে, মিডিল বরাবর 50, লোকেশন মিডিল বরাবরই রাখতে হবে। এখান থেকে এই কালার, ওকে, তিনটা কালার নিলাম। লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, নিউ করলে আমাদের এখানে কালারটা সেট হয়ে যাবে। আমি যেহেতু সেট করবো না, ওকে করলাম। এবার এই পাশ থেকে এই পাশে টেনে দিই, শিফট চেপে দিয়ে দিলাম। তাহলে ওই কালারটা আমার জেনারেট হয়ে গেছে, ঠিক যেমনটা আমরা ওয়েবসাইটে দেখেছিলাম। এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার লোকেশনের বিষয়টা। এখান থেকে যেমন আমি লোকেশনটা যদি একটু এ পাশে দিই, 50 থেকে এটা 30 দিই, তাহলে কি হচ্ছে, তাহলে কালারটা এক পাশে বেশি এক পাশে কম হয়ে যাচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে করতে দিলাম যেন আমরা বুঝতে পারি সবাই। এখান থেকে লোকেশন 50, এবার যে আমরা চারটা কালারের নিয়ে কাজ করি, ঠিক ওইভাবেই আমরা লোকেশনটা সেট করব যেন সবাই সমান লোকেশন পায়। আর যদি আপনার ডিজাইনের ক্ষেত্রে লোকেশন কমানো বাড়ানো করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে করবেন। আর যদি অ্যাভারেজে কোনো একটা কালার নিয়ে আসতে চাই, তাহলে লোকেশনটা আমরা কমা বাড়া করে দেখতে পারি। এবার আবার কালারটা ঠিক মিডিল বরাবরই চলে আসবে। তারপরে এখানে টানার বিষয়টা কিন্তু আছে, আমি যদি অল্প করে টানি তাহলে কোনো পাশে বেশি নিবে, কোনো পাশে কম নিবে। আর ফুললি ভাবে করার জন্য পুরো পেজটা এই পাশ থেকে এই পাশে ফিল আপ করে দিলাম, তাহলে পুরো পেজটার মধ্যে ওই গ্রেডিয়েন্ট কালারটা চলে আসতেছে। আর গ্রেডিয়েন্ট কালার কিন্তু একটা ডিজাইনকে অনেক বেশি আকর্ষিত করে, অন্যান্য সলিড কালারের তুলনায় অনেক বেশি আকর্ষিত করে। ঠিক একইভাবে এখানে দেখবেন যে চারটা কালার, কয়েকটা কালার গ্রেডিয়েন্ট আছে। আমরা যখন দেখেন এটা কালারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, আমরা যখন এখান থেকে পিক করে এখানে একটা কালার নিলাম, বা এদিকে আরেকটা ইচ্ছা মতো কালার এদিকে পিক করে নিয়ে নিলাম, নেওয়ার পরে এই গ্রেডিয়েন্ট কালার বানাচ্ছি। এই কালারগুলো আসলে দেখতে ততটা সুন্দর হয় না। কাজ করতেছে কিনা, নতুন লেয়ার নিলাম, ও কাজ তো করতেছে। প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে, প্রথম অপশনটা সিলেক্ট করে ওকে, তাহলে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। সাধারণত আমরা যখন এইভাবে গ্রেডিয়েন্ট কালারগুলো নিই, কালারগুলো অত সুন্দর হয় না। আর এই ওয়েবসাইটগুলো কালার মেইনটেইন করা হয়েছে কোন কালারটার সাথে কোন কালারটা ভালো লাগে, এই জন্য এই গ্রেডিয়েন্টগুলো দেখতে ভালো লাগে। আমাদের ডিজাইনের ক্ষেত্রে এখান থেকে আমরা কালারগুলো পিক করতে পারি। ঠিক একইভাবে এই ওয়েবসাইটটাও তাই, এখানে যদি অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার নেই, তবে এই গ্রেডিয়েন্ট কালারগুলো সিম্পলের মধ্যে গর্জিয়াস আমাকে লাগে। এখানকার গ্রেডিয়েন্ট কালারগুলো দেখেন, খুবই যে হাইলাইট লাইট কালার দিচ্ছে এমনটা না, হালকা হালকা সিম্পল কালার, কিন্তু ডিজাইনটা দেখতে অনেক সুন্দর। তাহলে যে কয়েকটা কালার নিয়ে আপনাদের বললাম, প্রত্যেকটা ওয়েবসাইট আমি আপনাদের দিয়ে দিই। যে ওয়েবসাইট গুলো আমি উপরের গুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, আর নিচের গুলো হচ্ছে শুধু কালার, নিয়ে দুটো গ্রুপের মধ্যে পোস্ট, মাত্র 470। ওকে, পোস্ট। তাহলে আমি যেমন বুকমার্ক করে নিছি, আপনারা ঠিক এমনভাবে কালার দিয়ে বুকমার্ক করে নিতে পারেন। এই ওয়েবসাইটগুলো ছাড়াও আরো কালারের অনেকগুলো ওয়েবসাইট আছে, তবে এই কালার ওয়েবসাইটগুলো আমার কাছে বেস্ট মনে হয়েছে, যার কারণে এগুলো আমি বুকমার্ক করে রাখছি। আপাতত কালার এতটুকুই। কালার সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কি? আমরা কালার অ্যাডজাস্টমেন্টে চলে যাব। তারিকুল ভাই, এখন কি মনে হচ্ছে আপনি গ্রেডিয়েন্ট কালার নিতে পারবেন? জি ভাই, করছি তো। ওকে ভাই, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে কালার এতটুকুই। কালারের বিষয়টা আমরা মাথায় রাখবো। কালার একটা পুরো ডিজাইনটাকে অন্যরকম বা সুন্দর একটা দিয়ে আসে। এক্ষেত্রে আমরা এখন থেকে যখন ডিজাইন করবো এভাবে পিক পিক করে কালার করব না। যেমন কালারের শীটটা দিছি, কখন কোনটার জন্য কোন কালারটা পারফেক্ট সেটা বুঝে তারপরে ওই ওয়েবসাইটগুলো থেকে কালারগুলো পিক কালার কোড কপি করে তারপর আমরা কালারটা এখানে নিয়ে আসবো। তাছাড়া আমরা এখান থেকে কালার পিক করতে পারি। এখান থেকে যদি আপনি আই বাটন চাপেন, যেমন রেড কালারের মধ্যে ক্লিক করলাম, এখানে রেড ফরগ্রাউন্ড কালারে আমার রেড কালার চলে আসলো। যেখানে যে কালার প্রয়োজন আই বাটন ক্লিক করে সহজে আমরা পিক করতে পারি। এটা হচ্ছে শর্টকাট। আর এখানে হচ্ছে এই যে আই ড্রপার টুলটাকে বলা হয়। তাছাড়া পিক্সিম নামে একটা সফটওয়্যার আছে, 2 কি 4 মেগাবাইট। আমার ডেস্কটপে এটা ইনস্টল করা ছিল, গুগলে সার্চ করলে দেখতে পাবেন। যেমন এটা যে কোনো কালার থেকে আপনি কালার পিক করতে পারবেন। পিক্সি এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে দেখতে পারেন। এটা দিয়ে কি করা যায়, যেমন আমরা ফটোশপে এখান থেকে যে কালারটা আমার কালার কোড জানার প্রয়োজন, যেখানে ইচ্ছে ক্লিক দিচ্ছি আমরা কালার কোডটা জানতে পারতেছি। ঠিক এই সফটওয়্যারটা দিয়ে আমরা কালার কোড জানতে পারি যে কোনো সফটওয়্যারে। কোথায় আমার মনিটরের যে কোনো কানে কোথায় কি কালার ব্যবহার করা হয়েছে সেটার কালার কোডটা আমরা জানতে পারি। তাহলে আমি চলে যাচ্ছি কালার অ্যাডজাস্টমেন্টে। কালার অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কি, আমরা কোনো একটা ছবি তুললাম বা কোনো একটা ইমেজ, যের ক্ষেত্রে আমরা যখন ক্যামেরা দিয়ে বা এদিক থেকে ছবি তুলি বা পরবর্তীতে এডিট করে ওটাকে কালার ঠিকঠাক করে আরো আকর্ষণীয় বানানো সম্ভব। কালার ঠিকঠাক করে আরো আকর্ষণীয় বানানো সম্ভব। এটাকে বলা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট। এটাকে বলা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট। তাহলে কালার অ্যাডজাস্টমেন্ট থেকে দেখেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে। এটার মধ্যে আবার অনেকগুলো অপশন আছে। এতগুলো অপশন আমরা দেখব না, এখান থেকে কয়েকটা যেগুলো বিশেষ বিশেষ অপশন সেগুলো শুধু দেখব। সবগুলো আমাদের লাগে না, যে কয়েকটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলোই আমরা ব্যবহার করব। এই কালার অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে একটা যে ছবিটা দেখতে ভালো লাগতেছে না আমাদের চোখে, সেটাকে আমরা আরো সুন্দর করে তুলতে পারি। তাহলে বোঝানোর জন্য আমি সিম্পল ভাবে একটা ইমেজ ওপেন করি। এখান থেকে এই ইমেজটা নিলাম। ওকে, এটার আমি একটা কপি নিয়ে দিচ্ছি, তাহলে বিফোর এবং আফটারটা আমরা বুঝতে পারবো। একটা কপি নিলাম। কপি নেওয়ার পরে আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। আরেকটা জিনিস, আমরা সব কাজগুলো এখান থেকেও করতে পারি। আমরা তবে কাজগুলো এখান থেকেই করব, তবে দেখানোর জন্য আমি উপর থেকে ব্যবহার করতেছি। একই কাজ নিচ থেকে করলে কিছু কিছু সুবিধা বেশি পাবেন। তাহলে এটা কপি নিচ্ছি, কপির মধ্যে আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে প্রথমে আছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। একই রকম জিনিস আমরা টিভিতে হোক মোবাইলে হোক আমরা ব্রাইটনেস যেমনটা বাড়াই, এখানে ওই কাজটাই করতেছে। যে ব্রাইটনেস দিচ্ছি ইমেজের মধ্যে, ব্রাইটনেস বেড়ে যাচ্ছে, যখন কমাচ্ছি ইমেজের মধ্যে এটা ওভারঅল পুরো ইমেজের ক্ষেত্রে কাজ করতেছে। পুরো ইমেজের ব্রাইটনেস বাড়তেছে, পুরো ইমেজের ব্রাইটনেস কমতেছে। অর্থাৎ যে সকল ইমেজের ব্রাইটনেস কম দেখতেছেন আপনারা, আপনাদের যে নিজের ক্যামেরা দিয়ে তোলা হোক বা অন্য যে কোনোখান থেকে তোলা হোক না কেন, যেসব ইমেজের ব্রাইটনেস কম, এখান থেকে আমরা ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারি। আর কন্ট্রাস্ট থেকে কালারটা বাড়াবে দিচ্ছে, দেখেন ইমেজের কালারটা বাড়িয়ে দিচ্ছে আবার কমিয়ে দিচ্ছে। ঠিক টিভির ক্ষেত্রেও যে আমরা যেটা ব্যবহার করতাম ঠিক একই রকম জিনিস। তাহলে এখান থেকে আমরা ইমেজটার একটু কন্ট্রাস্ট বাড়াই, একটু কালারটা বাড়াই, খুব বেশি না, খুব বাড়ালে এটা আবার নষ্ট হয়ে যায়। আর ব্রাইটনেসটাও একটু বাড়াই। ওকে ওকে বললাম। এখন যে আমরা বিফোর আফটার দেখি, আগের ইমেজের তুলনায় পরের ইমেজটা তুলনামূলক আমার কাছে ভালো লাগতেছে। আগের ইমেজটার তুলনায় আমরা যে এডিট করলাম সেটার ইমেজটা ভালো লাগতেছে। ঠিক একইভাবে অ্যাডজাস্টমেন্টে আরো অনেকগুলো অপশন আছে, যেখান থেকে আমাদের ইমেজগুলো কালার কারেকশন করে বা কালার আপ ডাউন করে আমরা ইমেজটাকে আরো সুন্দর করতে পারি।
আমরা প্রথমে যে অপশনটা দেখলাম ইমেজ থেকে, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। এটা হচ্ছে এতটুকুই, ইমেজের যখন ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন পড়বে বা কন্ট্রাস্ট বাড়ানো বা কমানোর প্রয়োজন পড়বে তখন এটা আমরা ব্যবহার করতে পারি। জাস্ট পার্থক্য হচ্ছে এটা বিফোর আর এটা হচ্ছে আফটার, বিফোর আফটার। এখানে আমরা একটু ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিয়েছি। এটা ডিলিট করে আমি আরো একটা কপি নিই, যেন পরবর্তী ইমেজে কি পার্থক্য আসলো সেটা আমরা বুঝতে পারি। ঠিক একইভাবে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপরে আসছে লেভেল, লেভেল এবং কার্ভ। লেভেল আর নিচে হচ্ছে কার্ভ। এইগুলো কিন্তু আমাদের ফটো স্টুডিওগুলোতে খুব বেশি ব্যবহার হয়, বাংলাদেশের ফটো স্টুডিওগুলোতে খুব বেশি ব্যবহার করে তারা লেভেল এবং কার্ভ। লেভেলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল, লেভেলের শর্টকাট কন্ট্রোল এল হচ্ছে লেভেল। লেভেলের এখানে কয়েকটা অপশন আছে, যেমন এখানে প্রিভিউ, অর্থাৎ আমি কি পরিবর্তন করলাম সরাসরি আমি এখানে লাইভ প্রিভিউ দেখতে পাবো। এটা হচ্ছে প্রিভিউ। যারা 2014 ভার্সন বা তার আগের ভার্সনগুলো ব্যবহার করতেছেন তারা সিম্পলি এখানে প্রিভিউ বাটনটা অন অফ করলে প্রিভিউ দেখতে পাবেন। আর যারা 2017 বা 19-20 এই ভার্সনগুলো ব্যবহার করতেছেন সেগুলোর ক্ষেত্রে এই প্রিভিউ আইকনটা থাকবে না। থাকবে না বলতে আমি বুঝাইতে যাচ্ছি যে একেবারে দেখতে পাবো না এটা না, এখানে আইকনটা ওই আই বাটন, লেয়ারের এই আই বাটনের মতো করে দেওয়া হচ্ছে। আমি এমনটা লক্ষ্য করে দিচ্ছিলাম কিছু কিছু ভার্সনে, আপডেট ভার্সনগুলোতে। তাহলে সেক্ষেত্রে আপনি আইটা অন অফ করে দেখবেন। আর এবার আসে প্রিসেট। প্রথমে আসে প্রিসেট। প্রিসেট অর্থ কি পূর্ব থেকে সেট করা বা আগে থেকে সেট করা, এটাকে বলা হচ্ছে প্রিসেট। আর ডিফল্ট মানে বর্তমান যে অবস্থাটা। তাহলে দেখেন ডার্কার কি করে ফেলতেছে, ইমেজটাকে আমার ডার্ক করে ফেলতেছে। যেমন ইনক্রিজ কন্ট্রাস্ট, ছবিটার আলো বাড়ায় দিচ্ছে, কন্ট্রাস্ট বাড়ায় দিচ্ছে, আবার দিচ্ছে আরো বেশি বাড়াচ্ছে। লাইট এন্ড শ্যাডো, লাইট এবং শ্যাডো বাড়ায় দিচ্ছে। মিডটোন এখানে কিছু পূর্বে থেকে দেওয়া আছে, আপনারা যদি ইমেজ এগুলা থেকে ভালো মনে করতে পারেন। পাশে আরেকটা অপশন আছে অটো। আপনি যে অটোতে ক্লিক করেন, আমরা বুঝতে পারতেছি না আমার ইমেজের জন্য কি করার প্রয়োজন, তাহলে ফটোশপ নিচ থেকেও কিন্তু জেনারেট করে দেয় যে ইমেজটার জন্য কোনটা পারফেক্ট লেভেল। যে অটোতে ক্লিক করলাম, তারপর ওকে করলাম। এবার যদি দুটো ইমেজের পার্থক্য দেখি কোনটা ভালো মনে হচ্ছে, আগেরটা না এই যে অটো করার পরে? অবশ্যই অটো করার পরে এটাই আমার কাছে ভালো লাগতেছে। অটো করলে এখানে কালারটা কিছু ফিক্স করে দিচ্ছে, আমরা চাইলেও নিজেরাও এটা করতে পারি। এটা কন্ট্রোল জেড করে আমি ব্যাক গেলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল। লেভেলের কাজটা কি প্রথমে এটা এখন দেখি। লেভেল দুটো অংশ নিয়ে কাজ করে, একটা হচ্ছে ইনপুট অংশ, একটা হচ্ছে আউটপুট অংশ। প্রথম যে উপরের যে অপশনটা দেখতেছেন এটাকে বলা হয় ইনপুট অংশ, আর নিচের দিকে যে অপশনটা দেখতেছেন এটাকে বলা হয় আউটপুট অংশ। এখানে তিনটা মার্ক অপশন আছে, যেটা এই পাশের মার্ক অপশন অর্থাৎ আমার বা আপনার বাম দিকে যে মার্ক অপশনটা আছে এটাকে বলা হয় ডার্ক মার্ক অপশন আমরা বলতে পারি। আর এই পাশে হচ্ছে লাইট মার্ক অপশন। এটা কি করবে, আমরা কালো কালো স্থানকে আরো বেশি কালো করবে, অর্থাৎ ইমেজের যে কালোর বা ব্ল্যাকের বিষয়টা আছে এটা আরো বেশি ব্ল্যাক করবে। যেমন এটা আমি যত বাড়াচ্ছি দেখেন ইমেজটা তত কি হচ্ছে, ব্ল্যাক হচ্ছে। এখান থেকে ইমেজ যত বাড়াবো, যত এখানে এটা বাড়াবো তত বেশি ব্ল্যাক হবে। ঠিক এ পাশ থেকে ঠিক যত এটা বাড়াবো তত ইমেজটা কি হচ্ছে, ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। আর ঠিক আউটপুট তার বিপরীত কাজ করে, এটা যত বাড়াবো তত লাইট বাড়বে, এ পাশে যত বাড়াবো তত অন্ধকার হবে। তাহলে লেভেলের ক্ষেত্রে আপনারা আপাতত এতটুকু স্মরণ রাখেন, এ পাশের ব্ল্যাককে আরো বেশি ব্ল্যাক করে, এ পাশে এটা ব্ল্যাককে আরো বেশি ব্ল্যাক করে, ঠিক এটা হোয়াইটকে আরো বেশি হোয়াইট করে লেভেলের ক্ষেত্রে। আপাতত এতটুকু স্মরণ রাখলেই হবে। আর এটা উভয় পাশ থেকে মিড টোন হিসাবে মিডিল ভাবে কাজ করে। আর ওয়ান হচ্ছে এটার পারফেক্ট। তাহলে আরেকটু রিপিট করতেছি, এ পাশে এটা ব্ল্যাককে আরো ব্ল্যাক করবে, আর এ পাশে এটা হোয়াইটকে আরো হোয়াইট করবে। তাছাড়া এখানে একটা অপশন আছে চ্যানেল, এ পাশে একটা অপশন আছে এটা হচ্ছে চ্যানেল। চ্যানেল কিভাবে কাজ করে, চ্যানেল আমরা নির্দিষ্ট কোনো কালারের উপর ভিত্তি করে কাজ করতে পারি। চ্যানেলে আছে RGB অর্থাৎ রেড গ্রিন ব্লু। আপনি যদি নির্দিষ্ট কোনো কালারের উপর কাজ করতে চান তাহলে হবে, যখন এখানে যদি ব্লু কালার সিলেক্ট করি তাহলে শুধু এটা ব্লু কালারের উপর মূলত কাজটা করবে। দেখেন আকাশের যে ব্লু কালারটা আছে ঘাসের মধ্যে কিন্তু সেই ব্লু কালারটা নেই। এই জন্য দেখেন এখন শুধু কি করতে, এটা ব্লু কালারের মধ্যে ডার্কনেসটা করতেছে, এপাশ থেকে বাড়াচ্ছে এই ব্লু কালারের মধ্যে লাইটনেসটা বাড়াচ্ছে, আস্তে আস্তে এদিকেও হালকা হালকা ব্লু কালারের আভা পেয়ে যাচ্ছে, এই জন্য এদিকেও চেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ ব্লু কালারের মধ্যে শুধু কাজ করতেছে।
এই চ্যানেলের মাধ্যমে আমরা এই নির্দিষ্ট কালারের উপর কাজ করতে পারি। কারণ লেভেল মেইন যে বিষয়টা, এ পাশে কালোকে আরো কালো করে আর এ পাশে সাদাকে আরো সাদা করে, শেষ লেভেল এতটুকুই। এরপরে যে বিষয়টাতে আসতেছে সেটা হচ্ছে কার্ভ। কার্ভের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম। কন্ট্রোল এম। কার্ভ আর লেভেল প্রায় সেম। ফটো স্টুডিওর দোকানগুলো যেমন একটা বললাম, এই কার্ভ খুবই বেশি ব্যবহার হয়ে থাকে। কার্ভের একটা বিশেষ একটা টোন আছে যেটাকে বলা হয় এস টোন। এই এস টোন ব্যবহার করলে যে কোনো ইমেজকেই ভালো দেখায়, যে কোনো ইমেজকেই ভালো দেখায় এস টোন ব্যবহার করে বিশেষ করে। ঠিক একটু আগে যেমন আমরা দেখলাম অটো, এটারও অটো মোড আছে। এই ইমেজটাকে যখন অটো করে দিব, কোথায় রাখবো ইমেজটাই থেকে যাচ্ছে, যখনই অটো করে দিব তখন কার্ভ অটোমেটিক্যালি ইমেজটার জন্য কোনটা পারফেক্ট সেই হিসাবে নিয়ে নিচ্ছে। ওকে বললাম দেখেন এটা হচ্ছে বর্তমান ইমেজ আর এটা হচ্ছে আগের ইমেজ। বর্তমান ইমেজ কিন্তু কালারটা একটু মনে বেশি বাড়ানো হয়ে গেছে। এটা অটোমেটিক জেনারেট করতেছে, অটোমেটিক ফটোশপ থেকে জেনারেট করতেছে, আর আমরা নিচ থেকে ওইটা এডিট করতে পারি। ঠিক এটা লেভেলের মতোই কাজ করে, তবে অপশনগুলো একটু তুলনামূলক বেশি। প্রিসেট ঠিক পূর্বের মতোই, কিছু কিছু অপশন পূর্বে থেকে সেট করে দেওয়া আছে, লাইটার আরো বেশি লাইট করে এমন কিছু অপশন। ডিফল্ট থেকে যাই, ডিফল্ট যেমনটা আছে। এটাও ইনপুট এবং আউটপুট দুইটা মোডেই কাজ করে। নিজেরটা হচ্ছে ইনপুট, এই যে এখানে ইনপুট, আর একটা হচ্ছে আউটপুট, দুটো মোডেই কাজ করে। তার মধ্যে উপরে যেটা আছে, উপরেরটা হচ্ছে ঠিক আগের মতো আমাদের লেভেলের মতো, এটা হচ্ছে লাইট, নিচেরটা হচ্ছে ডার্কনেস। এটা যত আমরা নিচের দিকে নামাবো তত আলো কমে যাবে। দেখেন আমি এ পাশে অপশনটা নিচের দিকে নামাচ্ছি, তত কি হচ্ছে ইমেজের মধ্যে আলোটা ব্রাইটনেসটা কমে যাচ্ছে। ঠিক এ পাশে এটাও দেখেন, যত উপরের দিকে উঠাচ্ছি তত ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। ব্রাইটনেস বাড়তে বাড়তে একেবারে এক সময় হোয়াইট হয়ে যাচ্ছে। আর যদি আমরা বিপরীত করে দিই তাহলে দেখেন এটা কি হলো, ইনভার্ট অর্থাৎ নেগেটিভের মতো হয়ে যাচ্ছে ইমেজটা। আর এখান থেকে আমরা কার্ভ করে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। একটু আগে যেমন আপনাদের বললাম এস টোন, এস টোন কোনটা, এখান থেকে এটা একটু উপরে উঠাইলাম আর এখান থেকে এটা একটু নিচে নামাই দিলাম, একটা এখানে কার্ভটা এস এর মতো বানাই দিলাম। এই এস টোন করে এটা ওকে করলাম। এই এস টোনটা আপনি যে কোনো ইমেজের ক্ষেত্রেই দেন না কেন, এটা একটা ভালো একটা লুক নিয়ে আসে। যে আগে এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে আগের, পুরো ইমেজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসে এস টোন। আপনার পার্সোনাল ইমেজের ক্ষেত্রেও দেখবেন যে এস টোন যখন দিবেন এই ছবি থেকে ভালোই লাগে। কার্ভে তাছাড়া অটো স্মুথ এগুলো আমাদের তেমন লাগবে না, তবে কার্ভের এই বিষয়টা লক্ষ্য রাখেন ব্রাইটনেস বাড়ানো এবং কমানোর ক্ষেত্রে। তাছাড়া এখান থেকেও নিচের যে অপশন আছে এখান থেকেও আপনি কাজ করতে পারেন। তাহলে কার্ভের পরের বিষয়ে চলে যাই। কার্ভের পরের বিষয় হচ্ছে এক্সপোজার। এক্সপোজার বোঝার জন্য আমি আলাদা একটা ইমেজ দিচ্ছি, এখান থেকে এই ইমেজটা নিচ্ছি এক্সপোজার বোঝানোর জন্য, এটা পারফেক্ট ইমেজ। এখান থেকে একটা কপি নিয়ে রাখলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপর আসলাম এক্সপোজার। এক্সপোজার এখানে তিনটা মার্ক অপশন আছে, তিনটা মার্ক অপশন তিনটা বিষয় নিয়ে কাজ করে। প্রথম যেটা আছে এটা কাজ করে আমাদের লাইট এরিয়া নিয়ে। এক্সপোজার যে অপশনটা আছে প্রথমটা কাজ করে আমাদের লাইট এরিয়া নিয়ে। এটা কি করবে, লাইটিং এরিয়াকে আরো লাইট বাড়াই দিবে। লাইটিং এরিয়ার ক্ষেত্রে শুধু এটা কাজ করবে, পুরো ইমেজে যেখানে যেখানে লাইট এরিয়া আছে। অফসেট এরিয়া এটা কি কাজ করে, এটা শ্যাডো নিয়ে কাজ করে। পুরো ইমেজের মধ্যে যেখানে যেখানে শ্যাডো আছে এখানে শ্যাডো কালার সে বাড়ায় ফেলবে। আর গামা কারেকশন কি করবে, গামা কারেকশন পুরো ইমেজের বিট টোন অর্থাৎ ওভারঅল ইমেজের কারেকশনের ক্ষেত্রে কাজ করবে। তাহলে আমরা বাড়িয়ে কমিয়ে দেখি। এক্সপোজার দেখেন যেখানে যেখানে লাইট অংশ আছে শুধু প্রথমে সেগুলোই বাড়াচ্ছে। যেখানে লাইট অংশ, যেমন ঘরের ভিতরে দরজার দিকে লক্ষ্য করেন ওখানে একটা শ্যাডো পড়ছে, এই জন্যই এই ইমেজটা চয়েস করা। ভিতরে দেখেন আস্তে আস্তে কি হচ্ছে, শুধুমাত্র লাইট বাড়তেছে, লাইট বাড়তে বাড়তে ভিতরের দিকেও কিন্তু লাইট বাড়তেছে। আস্তে আস্তে দরজার দিকে দেখেন, দরজার ভিতরটা আগে ছিল এরকম ডার্ক, আর এখন দেখেন দরজার ভিতরের দিকেও আস্তে আস্তে আলো পড়ে গেছে। সিম্পল ভাবে আস্তে আস্তে আলোটা বেড়ে যাচ্ছে। তাহলে এক্সপোজার এখানে লাইট নিয়ে কাজ করতেছে,
আর অফসেট দেখবেন যে শ্যাডোটা বাড়তেছে, যখন একটু একটু বাড়াবেন পুরো ইমেজের মধ্যেই প্রথমে মূলত শ্যাডো থেকে বাড়তে বাড়তে পুরো ইমেজের মধ্যে একটা শ্যাডো কালারটা বেড়ে যাচ্ছে, যেখানে যেখানে সে শ্যাডো পাচ্ছে সেখান থেকে যেখানে এখানে শ্যাডোটা কমাচ্ছি। দরজা তো আগে একটু বোঝা যাচ্ছিল, আর শ্যাডো যখন কমাচ্ছে আস্তে আস্তে ঘরের দরজার মধ্যে পুরোটাই শ্যাডোতে ঢেকে গেছে। আর এটা ওভারঅল ইমেজের ক্ষেত্রে 0 করে দিয়ে গেলাম। ওভারঅল ইমেজের ক্ষেত্রে কাজ করে, তো এটা বাড়াচ্ছি পুরো ইমেজটার ক্ষেত্রে। কালারটা ওভারঅল বা শ্যাডো বা এদিক সরাসরি করে না, মিডটোন বা ওভারঅল ইমেজের ক্ষেত্রে এটা কাজ করে। তাহলে আমরা একটু এখান থেকে লাইটটা বাড়াই, আই থিঙ্ক এটা পারফেক্ট। শ্যাডোটা একটু কমাই, এটা পারফেক্ট, ওকে বললাম। তাহলে দেখেন বিফোর আর আফটার, আগের ইমেজটা কেমন ছিল, এটা ডার্কনেস লাইট তেমন ছিল না, পরের অপশনটা আমরা লাইট বাড়াইছি শ্যাডোটা কমাইছি, দুটো ইমেজের মধ্যে একটা আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। এইভাবেই এক্সপোজার কাজ করে থাকে। তারপরে অ্যাডজাস্টমেন্ট থেকে যে বিষয়টা আছে ভাইব্রেন্স, ভাইব্রেন্স কিভাবে কাজ করে, ভাইব্রেন্সে যদি দেখি যাই অ্যাডজাস্টমেন্ট এরপরে ভাইব্রেন্স। ভাইব্রেন্সও দুটো বিষয় নিয়ে কাজ করে, তার মধ্যে বেশি যে বিষয়টা আসছে স্যাচুরেশন। স্যাচুরেশন কি করে, স্যাচুরেশন কালার নিয়ে কাজ করে। দেখেন আমি যখন স্যাচুরেশন বাড়াবো পুরো ইমেজের কালারটা আরো বেশি বেড়ে যাবে, বাড়াচ্ছি ইমেজের কালার আরো বেশি বেড়ে যাচ্ছে। আর স্যাচুরেশন যখন একেবারে 0 করে দিব তখন সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে। তার মানে স্যাচুরেশন কাজ করে আমাদের কালার নিয়ে, কালারটা বেশি বেশি আর কি বেশি বাড়ানো বা কমানোর ক্ষেত্রে। আর এখানে 0 হচ্ছে পারফেক্ট, বাড়াচ্ছি কালারটা বেড়ে যাচ্ছে, পুরো ওভারঅল ইমেজের ক্ষেত্রে কালারটা বেড়ে যাচ্ছে। আর যখন কমাচ্ছি স্যাচুরেশন একবারে সাদা কালো করে দিচ্ছে ইমেজটাকে। আর ভাইব্রেন্সটা কি করে, এটা ওভারঅল ইমেজের ক্ষেত্রে হালকা করে কাজ করে। দেখেন বাড়ায় কমায় দেখতেছি, এই কালারটাকে ফুললি সাদা কালো করতেছে না, হালকা করে ওভারঅল ইমেজের ক্ষেত্রে এই সাদা কালো করার কাজটা করে। তবে এটা দেখা যাচ্ছে প্রিভিউ কিন্তু অন থাকতে হবে, নাহলে কিন্তু আমরা দেখতে পাবো না, এই যে দেখতে পাচ্ছি না। প্রিভিউ অন থাকলাম সেক্ষেত্রে এখানে বিশেষলি ভাবে স্যাচুরেশনটা স্মরণ রাখেন, এর কালার বাড়াচ্ছি আর এখান থেকে পুরো ইমেজ থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারতেছি। এরপর আসতেছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশন বিষয়টা আমি আপাতত স্কিপ করতেছি, একটু পরেই হিউ অ্যান্ড স্যাচুরেশনের মধ্যে ব্যাগ আসবো, কেননা এই বিষয়টা একটু বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি কালার কারেকশনের জন্য। এই জন্য একটু পরে হিউ অ্যান্ড স্যাচুরেশনে আমরা ব্যাগ আসতেছি। তার আগে আমরা যাই কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সটা কি করে, পুরো ওভারঅল ইমেজের ক্ষেত্রে বা ছোট ছোট করেও আমরা ভাগ করতে পারি। তাহলে পুরো কালার ব্যালেন্সটা পুরো ওভারঅল ইমেজের ক্ষেত্রে কাজ করবে। তার মধ্যে এই যে এতক্ষণ ধরে আপনাদের কিছুক্ষণ আগে যেমন আমি বলতেছিলাম শ্যাডোস, মিড টোন, হাইলাইট, এই বিষয়গুলো কিন্তু নিচে চলে আসছে। তাহলে এই যে শ্যাডো, যখন আমরা শ্যাডোর ক্ষেত্রে কাজ করব তখন শ্যাডো মার্ক করব, যখন মিড টোন ওভারঅল ইমেজের ক্ষেত্রে কাজ করব তখন মিড টোন। একইভাবে হাইলাইট, যখন হাইলাইট এরিয়ার ক্ষেত্রে কাজ করতে চাইবো তখন শুধু হাইলাইট এরিয়া সিলেক্ট করব। আর মিড টোনটা ওভারঅলের ক্ষেত্রে একটা কাজ করে। তাহলে দেখেন যখন এখানে কালারটা আমরা সরাসরি চেঞ্জ করতে পারি পুরো ওভারঅল ইমেজের ক্ষেত্রে, যখন রেড কালার দিকে নিয়ে যাচ্ছি পুরো রেডের ইমেজের মধ্যে পুরো রেড কালারটা একটু করে বেড়ে যাচ্ছে। ঠিক যখন যে পাশেরটা সায়ানের দিকে দিচ্ছেন সায়ান কালার বেড়ে যাচ্ছে, ম্যাজেন্টা দিলে ম্যাজেন্টা বেড়ে যাচ্ছে, গ্রিন দিলে গ্রিন বেড়ে যাচ্ছে। আর হাইলাইটের ক্ষেত্রে দেখেন, হাইলাইটে আসলাম, এবার দেখেন ইমেজে লাল কালারের জায়গায় এটা লাল আর কি, লাল কালারের জায়গায় আলোটা আরো বাড়িয়ে দিচ্ছে হচ্ছে হাইলাইট। সিম্পল, এতটুকুই, তেমন বেশি কিছু নাই। আর অ্যাডজাস্টমেন্ট থেকে পরের যে অপশনটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা বোঝানোর জন্য আরেকটা ইমেজ ওপেন করি আমি। এখান থেকে এই ইমেজটা ওপেন করতেছি। এই ইমেজটার এখান থেকে ইমেজ থেকে চলে যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট, শর্টকাট কন্ট্রোল অল্টার শিফট বি, অনেক বড় শর্টকাট। এখানে প্রিভিউ যখন অন করতেছি
তখন দেখতে পাচ্ছি, আর যখন অফ আছে বর্তমান আমরা কিন্তু কালারটা এখানে দেখতে পাচ্ছি না। ব্ল্যাক এন্ড হোয়াইট সরাসরি ইমেজ থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করতেছে। আবার এখানে কিছু কিছু অপশন দেওয়া আছে যেখান থেকে আমরা আমাদের ইমেজটাকে আরো হাইলাইট করতে পারি। এটা আমি একটু জুম করে নিই। ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট, যেমন আমি প্রিভিউটা অফ করলাম, যেমন লক্ষ্য করে দেখেন এখানে যে একটা পিছনে মডেল বসে আছে, এই মডেলের যে ক্লথ অর্থাৎ কাপড়ের যে কালার এটা হচ্ছে সায়ান কালার। আমি এইখান থেকে দেয়া আছে এই যে সায়ান কালার, এখান থেকে এই কালারটা ম্যাচিং হচ্ছে। আমি যদি প্রিভিউ অফ করে এখন এটা বাড়াই, তাহলে দেখেন শুধু ওই মডেলের ওই পোশাকটারই কালারটা কিন্তু বাড়তেছে। অন্য কোথাও কিন্তু যখন ডার্ক করতেছি শুধু ওই মডেলের পোশাকেরই কালারটা ডার্ক হচ্ছে। আমরা এখান থেকে যে কালার আমরা বাড়াবো সে মডেলের ব্রাইটনেস অর্থাৎ ওই কালারটা বেড়ে যাবে। এবার যদি আবার প্রিভিউ অন করে দেখি এই ইমেজটা কি কালার পরে আছে, রেড। আবার পুরো ইমেজের মধ্যে ওভারঅল একটা রেড কালার ছড়ানো আছে। তাহলে যখন এখান থেকে রেড বাড়াবো দেখেন যে জায়গায় রেড বেশি আস্তে আস্তে ওই জায়গায় রেড কালারের জায়গায় শুধু বাড়তেছে। তো এই বিশেষ করে এই মডেলের ক্ষেত্রে রেড পোশাক পরা ছিল, এটাই কিন্তু মেইনলি বাড়তেছে। ব্ল্যাক এন্ড হোয়াইট মূলত এটাই কাজ করে। তবে এখানে একটা বিষয় আসতেছে কালার চয়েজিং এর বিষয়, যে কোথায় কোন কালারটা আমি বাড়াবো কমাবো আমি তো বুঝতেছি না। যেমন এখানে আমি সায়ান কালার এটা বুঝতেছি, কিন্তু অন্য জায়গায় তো আমি সায়ান কালার নাও চিনতে পারি, কোনটা সায়ান কালার আমি চিনি না। এক্ষেত্রে আপনি যখন ইমেজের উপর আপনার মাউস বাটনটা মাউসের ক্লিকারটা নিয়ে যাবেন, একটা কালার পিকারের আইকনের মতো আসবে। আপনি যেমন এখানে আমি সায়ান কালারের মধ্যে পিক করতেছি, দেখেন এখানে সায়ান কালারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা বাড়াচ্ছি কমাচ্ছি, এই পিকের মধ্যে যাই, এখন দেখেন সায়ান কালার অ্যাক্টিভ হয়ে গেছে অটোমেটিক, আমাকে কিন্তু সিলেক্ট করতে হয়নি। এবার দেখেন যখন এখান থেকে আমি রেড কালারের মধ্যে ক্লিক করতেছি, তখন দেখেন এখানে এই রেড কালারটা অটো সিলেক্ট হচ্ছে। অর্থাৎ যেই কালার হবে আপনি এখানে পিক করলে সেই কালারটা অটো সিলেক্ট হয়ে যাবে ব্ল্যাক এন্ড হোয়াইটের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টা আসতেছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের, সেটা হচ্ছে ইনভার্ট। শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে আই। এই ইনভার্ট বিষয়টা অনেকটাই মজার বিষয়। কেমন মজার বিষয়? আমরা যে কোনো নেগেটিভ ইমেজকে, অর্থাৎ আগের যে ফিল্ম বেস ক্যামেরাগুলো ছিল, আগের যে ফিল্ম বেস যেগুলোকে আমরা মেমোরিতে থাকতো না, ওই ফিল্ম বেস ক্যামেরার ক্ষেত্রে এই নেগেটিভ ইনভার্ট অপশনটা খুব ভালোভাবে কাজ করে। কেমন কাজ করে? আমি একটা নেগেটিভ ইমেজ ডাউনলোড করছি, দেখাই। এখান থেকে এই যে এই ইমেজটা দেখেন, এটা হচ্ছে আগের ইমেজগুলো। এক্ষেত্রে আপনার কাছে যদি কোনো আগের নেগেটিভ এটা থাকে, আপনি যদি মোবাইল দিয়ে ছবি তুলে হোক বা স্ক্যান করে হোক, এটা নিয়ে যদি ফটোশপে নিয়ে আসেন, এটা কিন্তু অরিজিনাল ইমেজটা আপনি নিয়ে আসতে পারবেন। দেখেন এক্সাম্পল হিসেবে এই ইমেজটা আনলাম, এটা আনার পরে আমি কন্ট্রোল আই শর্টকাট দেখছিলাম, ইনভার্ট দিলাম, অরিজিনাল ইমেজটা চলে আসছে। অর্থাৎ ফিল্ম যদি কারো কাছে থাকে আপনি কিন্তু এটা করতে পারেন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট, খুবই সিম্পল। আর এখান থেকে দেখি তেমন কোনো লাগবে না, তার মধ্যে সিলেক্টিভ কালারটা একটু গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা এটা আপাতত থাক। আমি তাহলে এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন এই বিষয়টা স্কিপ করে গেছিলাম, হিউ অ্যান্ড স্যাচুরেশন এই বিষয়টা স্কিপ করে গেছিলাম, এই বিষয়টা দেখাই। হিউ অ্যান্ড স্যাচুরেশন দেখার জন্য শুরুর দিকে একটা ইমেজ ওপেন করছিলাম, দেখি ওটা আছে কিনা। এই যে এই ইমেজটা, যেমন এখানে টি শার্টের কালার চেঞ্জিং এর ক্ষেত্রে হিউ অ্যান্ড স্যাচুরেশন আমরা ব্যবহার করছিলাম। তবে এটা এখন কথা হচ্ছে, যেহেতু আমি শুধুমাত্র টি শার্টের কালারটা চেঞ্জ করব, সেক্ষেত্রে শুধুমাত্র টি শার্টটা আমাকে সিলেকশন করতে হবে। বলেন তো টি শার্টটা আমি কিভাবে দ্রুত সিলেকশন করতে পারি? কোন টুলটা দিয়ে সিলেকশন করলে দ্রুত হতে পারে? কোন টুল দিয়ে দ্রুত সিলেকশন হবে এবং পারফেক্টলি ভাবে দ্রুত? ম্যাজিক সিলেকশন। ম্যাজিক। আর কেউ?
আর কেউ বলবেন? আমরা সবাই এত কেন যে চুপ থাকি? আচ্ছা ঠিক আছে, ম্যাজিক সিলেকশন টুলের দিয়ে আমি ট্রাই করে দেখি। এখানে টলারেন্সের বিষয়টা আছে, ম্যাজিক দিয়েও করা যাবে, তবে ম্যাজিকের থেকেও দ্রুত হবে কুইক সিলেকশন টুল দিয়ে আমার মনে হচ্ছে। ট্রাই করে দেখি, এটা একটু বড় করে নেই। ওকে, এটা হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে অনেকটাই কিন্তু দ্রুত হয়ে গেছে। এখন ছোটখাটো বিষয়গুলো নিয়ে আসি এখান থেকে, প্লাস ক্লিয়ার আর প্যান টুল দিয়ে সবচেয়ে পারফেক্ট। নিয়ে নিলাম। এখানে একটু মাইনাস করতে হবে, এটা আমি কিভাবে মাইনাস করব? অল্টার চেপে হালকা করে ভিতরে প্রবেশ করাই দিলাম। আমি পারফেক্টলি ভাবে করতেছি না, পারফেক্টলি ভাবে করার জন্য প্যান টুলটাই পারফেক্ট। দ্রুত করতেছি যতটা করা যায়। এই জায়গাতেও আসতে চাইলে এটা বাড়ায় নিতে পারি। আচ্ছা, ভিতরের দিকেও কালার চলে আসতেছে। এই জায়গাটা শুধু ফিক্স করে নিই। এখান থেকে যেহেতু মাইনাস করব, অল্টার চেপে মাইনাস করে দিলাম। এখন এটার কালারটা কিন্তু আমরা উপর থেকেও চেঞ্জ করতে পারি, আসলে উপর থেকে আমরা করব না। কেমন উপর থেকে? ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে দেখেন আমরা টি শার্টের কালারটা এখান থেকে সরাসরি চেঞ্জ করতে পারতেছি। এতক্ষণ উপরে যতগুলো কাজ করলাম, আসলে উপর থেকে আমরা কাজগুলো করব না, খুব প্রয়োজন না পড়লে আমি আপনাদের রিকমেন্ডেড করব এখান থেকে করার। এখান থেকে দেখেন এই যে লেভেল, কার্ভ, এক্সপোজার, হিউ অ্যান্ড স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এতক্ষণ ধরে উপরে আমরা যা কিছু দেখলাম সবগুলোই কিন্তু এখানে আছে, যেটাকে বলা হচ্ছে আপনাদের এই আইকনটাকে ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট আইকন বলা হচ্ছে এটাকে। তাহলে এই যেখানে ক্লিক করলাম, এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন আসলাম। এখানে করলে আমাদের সুবিধাটা কি? এখানে করলে যখনই আপনি এটা নেবেন, তখন একটা অটো লেয়ার মাস্কিং এর ভিতর চলে আসবে। অটো লেয়ার মাস্কিং এর ভিতর, এই যে লেয়ার মাস্কিং যে আমরা কাজ করছিলাম, লেয়ার মাস্কিং এর মধ্যে চলে আসবে। এখান থেকে যখন ডাবল ক্লিক করে কাজটা করব, এবার দেখেন আমার বর্তমান এই কালারটা প্রয়োজন, এটা রেখে দিলাম। পরবর্তীতে আরো কালার চেঞ্জের প্রয়োজন হয়েছে, এখানে ক্লিক করলাম, এখান থেকে কালারটা আবার চেঞ্জ করে নিতে পারতেছি। কিন্তু আমরা যদি এই উপর থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন এই কাজটা করতাম, তাহলে আমরা বারবার এডিট করতে পারতাম না। আমরা এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা এখানে এডিট করতে পারি। তবে আরেকটা জিনিস, এখানে আমাদের এটা ফেদার দেওয়ার প্রয়োজন ছিল, তাহলে স্মুথ হইতো। ফেদার কি কাজ করে? অনেকবার বলছিলাম আমার মনে হচ্ছে ক্লাসে, ফেদার কি কাজ করে? স্মুথ করে, অবশ্যই তারিকুল ভাই আপনি যেটা বলছেন, ফেদার স্মুথ করে। অর্থাৎ যখন আমরা ফেদার দিব তখন স্মুথলি ভাবে কালারটা ছড়া যাবে। অলরেডি কারেন্ট চলে গেল, সমস্যা নেই, যা চার্জ আছে আমরা পুরো ক্লাস শেষ করতে পারবো। ফেদার আমাদের স্মুথ করে, তাহলে ফেদার দিয়ে দিই। ফেদারের শর্টকাট কেউ বলতে পারবেন? এটা হচ্ছে ডিফল্ট শর্টকাট, শিফট F6। থ্যাংক ইউ যে বলছে, অনেক থ্যাংক ইউ। যে ফেদারের শর্টকাট, আর আমার ক্ষেত্রে আমি কন্ট্রোলটা ডি সেট করে নিছি। ফেদার আমাদের অনেক সময় লাগে, এই জন্য শর্টকাটগুলো লাগবে। এই জন্য এই যে সিলেক্টে গেলাম, মডিফাই গেলাম, তারপর ফেদার, কতগুলো ক্লিক দিয়ে কাজ করতে হচ্ছে। আর আমি শর্টকাট চাপলাম, একবারে ক্লিয়ার। ফেদার 0.3 বা 0.5 নিব, নিয়ে ওকে করলাম। করার পরে তারপর এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিব। তাহলে এখান থেকে কালারটা সিম্পল ভাবে সহজে ম্যাচিং হয়ে যাবে। এই হিউ অ্যান্ড স্যাচুরেশন, এই যে স্যাচুরেশনের বিষয়টি কি, একটু আগে যেমন আমরা দেখলাম স্যাচুরেশন কি করে কালার নিয়ে কাজ করে, এটা বাড়াচ্ছে, দেখেন কালারটা আরো বেশি উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে। কমাচ্ছি, এটা সাদা কালো হয়ে যাচ্ছে। আর লাইট বাড়ায় দিচ্ছে। হিউ অ্যান্ড স্যাচুরেশন এতটুকুই। এখান থেকে আরো কিছু কাজ করা যায়, যেমন সত্যি ধরে যাচ্ছে নাকি, ওপেন করলাম, আরেকটা ইমেজ ওপেন করি।
এই ইমেজটা ওপেন করলাম। এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডের একটা কালার আছে, এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন নিলাম। এখান থেকে যেমন মাস্টার, এখান থেকে আমি সায়ান কালারটা সিলেক্ট করলাম। এখান থেকে যদি আমি স্যাচুরেশন এবার কমাই দিই, এখন তো কি পরিবর্তন হচ্ছে দেখেন, ইমেজের মডেলের মধ্যে কিন্তু পরিবর্তনটা নেই, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে আবার পিক করেও নিতে পারি, যেমন রেড কালার দিলাম, এবার দেখেন শুধুমাত্র রেড কালারেরই পরিবর্তন হচ্ছে। ওকে, এখান থেকে আপনারা কালারগুলো সিলেক্ট করে, নির্দিষ্ট কোনো কালারকে সিলেক্ট করে এই কাজটা করতে পারেন। এইগুলো স্যাচুরেশনের কাজ। তাছাড়া আমরা কোনো ইমেজকে হাইলাইট করার জন্য বিভিন্ন ধরনের কাজ করতে পারি। অ্যাজ এ এক্সাম্পল হিসাবে যেমন এই ইমেজটা, এই ইমেজের ক্ষেত্রে এখানে আমি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে একটা কাজ করি। ব্ল্যাক এন্ড হোয়াইট, যখনই ব্ল্যাক এন্ড হোয়াইট করা হয়েছে, এটা কিন্তু সাথে একটা লেয়ার মার্কস নিয়ে নিছে। লেয়ার মার্কস দ্বিতীয় ক্লাসে আমরা করছিলাম, স্মরণ আছে আপনাদের? ওই কাজটাই কিন্তু এখন এখানে করব এটার কালারের ক্ষেত্রে। আর অল্টার চেপে কিন্তু ভিতরে প্রবেশ করা যায়, অল্টার চেপে ভিতরে প্রবেশ করলাম, বাইরে আসলাম। যখন ভিতরে হোয়াইট থাকবে তখন পুরো ইমেজটার মধ্যে অ্যাপ্লাই হয়েছে। আর যখন ব্ল্যাক থাকবে, যেমন এখানে লেয়ার এখানে হোয়াইট আছে, এটা যদি ব্ল্যাক করে দিই, দেখেন বাইরের পুরো ইমেজটা কালার হয়ে গেছে। আবার এখানে যদি হোয়াইট করে দিই, পুরো ইমেজটা আবার সাদা কালো হয়ে গেছে। এক্ষেত্রে আমরা নির্দিষ্ট ইমেজের ক্ষেত্রে ওইটা কাজটা করতে পারি। তো দেখেন আমি ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পর উপরে ব্ল্যাক কালার করে দিলাম, উপরে উপরে এখন ব্রাশ করতেছি, যে জায়গায় ব্রাশ করতেছি শুধু সেই কালারটাই হাইলাইট হচ্ছে। কিন্তু আমরা যে মাস্কিং করছিলাম, ওই মাস্কিং ওই কাজটাই করতেছি আমরা। এটা হচ্ছে কালারের মধ্যে মাস্কিং করতেছি। যেমন এই পাশে কিছু চলে আসছে, তাহলে এখানে আমরা হোয়াইট কালার দিয়ে দিই। যাই হোক, সূক্ষ্মভাবে এই পুরো মডেলটাকে হাইলাইট করতে আমাদের সময় লাগবে। আর যদি ভিতরে প্রবেশ করে দেখেন, যে জায়গায় আমি ব্রাশ করছি সেই জায়গায় ব্ল্যাক ব্রাশ করছি, এই জন্য ওই জায়গায় আমি কালারটা দেখতে পাচ্ছি। ঠিক মাস্কিং এর যে কালারটা করছিলাম, ওই কালারটা এখানে কালার মাস্কিং করতেছি। যে কালার অ্যাডজাস্টমেন্ট, এটাও মোটামুটি এতটুকুই। এখন আপনাদের হোমওয়ার্কের ক্ষেত্রে বলি, হোমওয়ার্ক হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট। যেমন এখানে আমি হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে এই যে এখানে টি শার্টের কালারটা চেঞ্জ করলাম, ঠিক এরকম কয়েকটা টি শার্টের কালার বা এদিক থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন এটা আপনারা ব্যবহার করবেন। তারপরে যেমন এক্সপোজার দিয়ে, এটা হচ্ছে আমাদের এডিটের পরে, এটা হচ্ছে এডিটের আগে। অর্থাৎ আপনি ইমেজ এই অ্যাডজাস্টমেন্ট গুলো দিয়ে ইমেজের আপনি কতটা উন্নতি করলেন সেটা আমি দেখতে চাইবো। তাহলে কিভাবে আমাকে কাজটা জমা দেবেন, সেদিনকার মতো ঠিক সিম্পল ভাবে ক্রপ টুল নিলাম, এটা বাড়ায় নিচ্ছি আমি, অনুমান করে বাড়ায় নিলাম, আর এর পাশে এটা টেনে দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার বিফোর, এটা হচ্ছে আফটার। বিফোর আফটার লিখে দিবেন। বিফোর আফটার টেক্সট টুল সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা করছি গতকাল। এক পাশে বিফোর, এক পাশে আফটার। ঠিক একইভাবে এই ইমেজটাও এই পাশে আমি এটা কালার আলাদা করে দিই, ব্লু করে দিলাম, আর ক্রপ করে নিই। প্রথমে অপ্রয়োজনীয় জিনিসগুলো কেটে ফেলি। ওকে, তারপর এটা বাড়ায় দিলাম। আসলে একটা প্রথমে আমার একটা কপি নেওয়ার দরকার, এটা একটু কপি নিলাম, এই দুটো সিলেক্ট করে মার্জ করলাম।
মার্জ করে এটা বাড়ায় দিলাম। এখন এ পাশ থেকে এটা এ পাশে দিয়ে দিলাম। তাহলে বিফোর এবং আফটারটা আমরা বুঝতে পারতেছি। এভাবে আপনারা 5টা ইমেজ আমাকে কাজ করে দিবেন, শুধুমাত্র হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়েই কিন্তু না। যেমন অন্যান্য যে কালার অ্যাডজাস্টমেন্ট টুলগুলো আপনাকে দেখালাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়াও অন্যান্য যে কয়েকটা অ্যাডজাস্টমেন্ট টুলগুলো দেখাইছি, এগুলা ব্যবহার করে আপনারা এরকম 5টা ইমেজ হোমওয়ার্ক থাকতেছে। তার সাথে এই যে কালারের বিভিন্ন ওয়েবসাইটগুলো অলরেডি আপনাদের গ্রুপে পোস্ট করে দিছি, কোন ওয়েবসাইটটা কিভাবে কাজ করে এটা আপনারা একটু দেখবেন। যেমন কালার স্পেস কিভাবে কাজ করে, কালার হান্ট কিভাবে কাজ করে, তারপরে অ্যাডোবি কালার ওটা কিভাবে কাজ করে, এটা আপনারা দেখবেন। এবার বিষয় আসে হেয়ার মাস্কিং। হেয়ার মাস্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেননা আমাদের যখন আমরা পাথ করি কোন ইমেজের ক্ষেত্রে, লাইক এক্সাম্পল হিসেবে এই ইমেজের ক্ষেত্রে দেখেন, আমরা যদি হেয়ারের ক্ষেত্রে পাথকে আমরা এটাকে আমরা পাথ করে এখানে হেয়ারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। পাথ করে এই ইমেজটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পসিবল না। ঠিক এটা হচ্ছে সিম্পল ইমেজ। এছাড়াও যদি এর থেকে আমরা কঠিন ইমেজের ক্ষেত্রে যাই, যে এটার ক্ষেত্রে আসি, আসলে এই ইমেজগুলোর ক্ষেত্রে কি পাথ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব? অবশ্যই না। এই ইমেজগুলোর ক্ষেত্রে বলা হয় হেয়ার মাস্কিং, অর্থাৎ হেয়ারের মধ্যে মাস্কিং করতে হবে, এটাকে বলা হচ্ছে হেয়ার মাস্কিং। হেয়ার মাস্কিং দুভাবে করা যায়, সাধারণত ফটোশপে দুভাবে হেয়ার মাস্কিং করা হয়। যেমন এই ইমেজটা অলরেডি হেয়ার মাস্কিং করা আছে। যদি পিএনজি ইমেজের ক্ষেত্রে দেখেন, এই যে হেয়ারগুলো বের করে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখানে পাথ করা হয়নি। কিভাবে বের করে নিয়ে আসা হয়েছে এটাকে বলা হচ্ছে হেয়ার মাস্কিং। আগামীকাল যে ক্লাসটা হবে সেখানে আমরা হেয়ার মাস্কিং নিয়েই শুধু আলোচনা করব। হেয়ার মাস্কিং দুভাবে করা যায়, একটা হচ্ছে চ্যানেল মাস্কিং, একটা হচ্ছে রিফাইন মাস্কিং। হেয়ার মাস্কিং দু প্রকার, একটা হচ্ছে চ্যানেল মাস্কিং, অন্যটা হচ্ছে রিফাইন মাস্কিং। আমরা আজকে রিফাইন মাস্কিংটা দেখব। আর কি বড় চুল না, বড় হেয়ার না নিয়ে ছোট হেয়ার দিয়ে এই ইমেজটা দিয়ে শুরু করি। আগে এগুলো ক্রস করে দিই। নিলাম। তাহলে হেয়ার মাস্কিং কয় ভাবে করা যায়? সাধারণত ফটোশপে দুভাবে করা যায়, একটা চ্যানেল মাস্কিং, অন্যটি হচ্ছে রিফাইন মাস্কিং। আজকে দেখবো আমরা রিফাইন মাস্কিং। প্রথমত এই রিফাইন মাস্কিং এর জন্য প্রথমত ইমেজকে পাথ করে নিতে হবে। তাহলে এই ইমেজটা আমি পাথ করি, দ্রুত পাথ করতেছি। সে তো খুব পারফেক্ট যে পাথ করবো এমনটা না, তবে দ্রুত করতেছি আমি। যেহেতু হেয়ার মাস্কিং, সেহেতু হেয়ার মাস্কিংটাই আমরা পারফেক্ট করব। এটা আমি জাস্ট দ্রুত করে নেই। প্রথমে কিন্তু মেল হেয়ার দিয়ে দেখাচ্ছি, আস্তে আস্তে যখন আমরা ফিমেল হেয়ারে যাব তখন কিন্তু একটু কঠিন মনে হতে পারে।
এবার দেখেন হেয়ার মাস্কের ক্ষেত্রে হেয়ারে আমরা কিভাবে পাত করব। যতটা পারা যায় কাছ বরাবর নিব, এই যে যতটা পারা যায় কাছে বরাবর, অর্থাৎ যেন আমার হেয়ার বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড না আসে, আবার ভিতরের দিকেও খুব বেশি কেটে না যায়। ওকে, আমি যেভাবে নিছি ঠিক অনেকটা এমনটাই হেয়ারের ক্ষেত্রে। তাহলে পাত করব এভাবে, যতটা পারা যায়, যতটা পারা যায় একেবারে কাছ থেকে নিব। এটা পাত 1 করে নিই। ওকে, এটা পাত 1 করে নিয়ে নিলাম। পাত করার পরে এখান থেকে লেয়ারকে আমরা একটা কপি করে নিব। পাত করার পরে ব্যাকগ্রাউন্ড লেয়ার বা এখান থেকে যে কোনো একটা আছে, আমি এখান থেকে এটা কপি করে নিব। কপি করার পর পাত থেকে পুরো ইমেজটাকে সিলেকশন করে নিব। সিলেকশন করে নেই। সিলেকশনের পর আমরা ফেদার দিব। ফেদার দিব 0.3, শর্টকাটে দিচ্ছি 0.3 বা 0.5। এতে অন্যখানে যখন আমরা ইমেজ থেকে বসাবো সেক্ষেত্রে স্মুথনেসটা হবে। আমি 0.5 দিচ্ছি, যে কোনো একটা দিয়ে দিব। ওকে, ফেদার দেওয়ার পরে লেয়ারের যে এখানে আছে লেয়ারটা এখানে এসে এটা মাস্কিং করে দিব। এই যে মাস্ক বাটন এসে মাস্কিং করে দিব ফেদার দেওয়ার পরে। আর যদি আপনি ফেদার না দেন সেক্ষেত্রে ইমেজটা কিন্তু স্মুথ হবে না। আর মাস্কিং করার পর রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্ক, এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্ক করতে পারেন। তারপরে সিলেক্ট থেকে এই যে দেওয়া আছে রিফাইন মাস্ক, এটা করতে পারেন। তারপরে শর্টকাট কন্ট্রোল অল্টার আর যে কোনো একটা করলে হলো। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্কে প্রবেশ করলাম। যখন রিফাইন মাস্কে প্রবেশ করতে তখন এরকম একটা ছোট্ট একটা পপ আপ মেনু চলে আসতেছে। এখান থেকে যদি আপনি কিবোর্ড থেকে এক্স বাটন প্রেস করেন, তাহলে দেখেন ইমেজটা আবার কিন্তু ব্যাক আসতেছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় ইমেজ ছবিটার হেয়ার ছিল, কোথায় কোথায় নেই। আমি পুরোটা দেখে নিলাম। এটি যেহেতু মেল ইমেজ সেক্ষেত্রে হেয়ার অনেক কম, বিশেষ করে ফিমেল ইমেজের ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে আমি দেখে নিচ্ছি কোথায় কোথায় হেয়ার আছে। এরপরে এখান থেকে যে অপশনটা আছে আপনি যে কোনো একটা সিলেক্ট করলেই হয়, কিন্তু আমি মনে করি ওভারলিটা কাজের জন্য বেস্ট। আপনি হোয়াইট সিলেক্ট করতে পারেন। ওভারলিটার ক্ষেত্রে সুবিধা হয় যে দুপাশে দেখা যায়। তারপর আমার ইমেজ অনুযায়ী ব্রাশটা ছোট বড় করে নিব। ইমেজের অনুযায়ী হেয়ার অনুযায়ী ব্রাশটা ছোট বড় করে নিব। নেয়ার পরে দেখেন শুধুমাত্র হেয়ারের পাশ দিয়ে আমি ব্রাশ করতেছি। ব্রাশ করলাম, আই থিঙ্ক পারফেক্ট। এরপরে ওকে করে দিলাম। এবার যে আমরা নিচে একটা ব্যাকগ্রাউন্ডে সলিড লেয়ার নিই, দেখেন অলরেডি কিন্তু হেয়ার চলে আসছে। কিন্তু কিছু কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা সলভ করব। ভিতরে প্রবেশ করি। সমস্যাগুলো কি? এই যে দেখেন এখানে কি হচ্ছে, কালো অংশ দেখা যাচ্ছে। এখানে কালো অংশ দেখা যাচ্ছে। এই যে এই পাশে কালো অংশ দেখা যাচ্ছে। আমরা জানি যেখানে ব্ল্যাক অংশ সেখানে সেটা কি ফুললি ফুটে ওঠেনি, আর যেখানে হোয়াইট অংশ সেখানে সেটা ফুললি ফুটে উঠেছে। এটা দেখেন আমরা কিভাবে সলভ করব। এখন অনেকভাবে করা যায়। আজকে একটা নিয়ম দেখাচ্ছি, আগামীকাল আর একটা নিয়ম দেখাবো এটার ক্ষেত্রে। তাহলে ইমেজ থেকে অল্টার চেপে বেরিয়ে আসলাম। এর আগে আমরা কিন্তু পাথ থেকে সিলেকশন করছি এখান থেকে, কিন্তু এবার পাথ থেকে আমরা সিলেকশন করব না। এবার আমরা সিলেক্ট করব এখান থেকে, অর্থাৎ লেয়ার মাস্ক থেকে। কন্ট্রোল চেপে লেয়ার মাস্ক থাম্বনেলে ক্লিক দিলাম। লেয়ার মাস্ক থাম্বনেলে ক্লিক দেওয়ার পরে কিউ চাপবো। কিউতে হচ্ছে কুইক মাস্ক। এরপরে দেখেন পাশে ইমেজটার এই কিছু ডাস্ট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ডাস্ট বলতে আমি কি বোঝাচ্ছি, এই যে ঝিরি ঝিরি করে হালকা করে সাদা সাদা করে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ডাস্ট। এগুলো আমরা লেভেল দিয়ে রিমুভ করব। পুরোটাই আমি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলাম। ল্যাসো টুল আমার কাছে পারফেক্ট, দ্রুত মনে হচ্ছে। আপনি চাইলে অন্য যে কোনো সিলেকশন টুল ব্যবহার করতে পারেন। তারপর দিব ফেদার। ফেদার দিব এখানে বেশি ফেদার দিব, 10 থেকে 20 এর মধ্যে দিব। 10 থেকে 20 এর মধ্যেই, নাহলে ভিতরের দিকে যে এই যে পেজের মধ্যে দিয়ে গেছে এটা স্মুথ থাকবে না। 10 থেকে 20 এর মধ্যে দিলাম। দেওয়ার পরে লেভেল নিব। লেভেলের শর্টকাট কি আর লেভেল কি কাজ করে কারো কি স্মরণ আছে, কেউ বলতে পারবেন? লেভেলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল। এখান থেকে যে কন্ট্রোল এল নিলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, লেভেল চলে আসলো। শর্টকাট কন্ট্রোল এল। লেভেল কি কাজ করে?
এটা আমি কয়েকবার রিপিট করছিলাম যখন একটু আগে বলছিলাম। সাদা ও কালো কালার বাড়ায়। ওকে, থ্যাংক ইউ তারিকুল ভাই। শুধু তারিকুল ভাইই বলতেছে, কেউ আপনার এদিকে বলতে যাচ্ছেন না। আপনাদের কি মাইক্রোফোন নাই না বুঝতেছেন না? তাহলে দেখেন লেভেল কি করবে, এপাশে সাদা অংশকে আরো সাদা করবে, এপাশে কালো অংশকে আরো কালো অংশ করবে। আমি একেবারে নর্মাল কিন্তু বলতেছি, যেন আমাদের স্মরণ থাকে, আমি এইভাবে বলতেছি। তাহলে এখান থেকে দেখেন পিছন দিকে কিছু ডাস্ট আছে, এই ডাস্ট গুলোর আমি লেভেল যদি বাড়াই, অর্থাৎ এই কালো অংশগুলো চলে যাবে। এই যে হালকা করে বাড়াচ্ছি, 2 3 4 মনে হয় পারফেক্ট। যারা পিসি থেকে দেখতেছেন ওরা অনেক ভালো বুঝতে পারবেন। সাইডে কোনো আমার ডাস্ট মনে হচ্ছে না, আরেক বাড়ানো যেতে পারে। আবার যেন হেয়ার ফ্লাইং হেয়ার না চলে যায়, 5 পর্যন্ত বাড়ানো যেতে পারে। ওকে, সাইডে আর কোনো ডাস্ট নেই, এটা ওকে করলাম। ওকে করার পর ডিসিলেক্ট চাইলে ওই লেভেলে ওই সিলেক্টের মধ্যেই করতে পারতাম। এবার এটা পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার ফেদার দেই 10 থেকে 20 এর মধ্যে, দেওয়ার পরে আবার লেভেল দেই। এর আগের বার আমরা কালো অংশ করে যেটা আমাদের ডাস্ট ছিল সেটা রিমুভ করছি। এবার আমরা হেয়ারের মধ্যে লাইট বাড়াবো, হেয়ারের মধ্যে লাইট বাড়াবো। এতক্ষণ ধরে আমরা কালো অংশ রিমুভ করছিলাম, লাইট বাড়াবো, যেহেতু লাইট কমে গেছে ইমেজের মধ্যে। যখন আমরা রিফাইন করি তখন ইমেজের মধ্যে লাইট কমে যায়। জুম করে দেখি কতটা লাইট বাড়ানো উচিত। দেখেন এই হেয়ার গুলো কিন্তু একই মনে হচ্ছে না। এই যে এপাশ লাইট বাড়াই, এপাশ থেকে বাড়াই, অনেকটা এইভাবে লাইট বাড়াই ফেলবো না, লাইট বাড়াবো পরিমাণ মতো। এখান থেকে দেখবো কোনটা পারফেক্ট। আমার মনে হচ্ছে যে এখন লাইট পারফেক্ট আছে, খুব বেশিও বাড়ানো যাবে না, কমও বাড়ানো যাবে না। এখন এটা ওকে। তারপর কিউ চেপে, এখানে কাজ হয়ে গেছে, কিউ চেপে বেরিয়ে আসবো। এটা কিন্তু সিলেকশন একটা ধরে রাখছে। এই সিলেকশন ধরে থাকা অবস্থায় এখানে রাইট বাটন ক্লিক করে আগের লেয়ার মাস্কটা আমরা ডিলিট করে দিব। এই যে আগের লেয়ার মাস্কটা আমি ডিলিট করলাম, তারপরে নতুন লেয়ার মাস্ক অ্যাড করলাম। না হলে ওই যে কিউ চেপে ভিতরে যে কাজগুলো করলাম এটা কিন্তু আর নিবে না। তাহলে প্রথমে এখানে রাইট বাটন ক্লিক করে লেয়ার মাস্ক ডিলিট করব, তারপরে আবার লেয়ার মাস্ক করে দেব। এবার ভিতরের অবস্থা দেখি, অলরেডি এটা আমার হেয়ার মাস্কিং হয়ে গেছে। কোনো জায়গায় প্রবলেম আছে কিনা দেখি। এই জায়গায় একটু প্রবলেম আছে। এই জায়গায় কি দেখেন, এখানে হোয়াইট কালারের হেয়ার আছে, এই জন্য এই প্রবলেমটা হয়েছে, যেটা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে এই জন্য। তাহলে সিম্পল ভাবে এটা আমি ব্রাশ করে হোয়াইট কালার করে দিই। ওকে, হোয়াইট কালার করে দিলাম, কাজ ক্লিয়ার, আর কোনো প্রবলেম নেই। তাহলে আমার হেয়ার মাস্কিং হয়ে গেছে। এখান থেকে আমি যখন সলিড কালার দেই, কাজ ক্লিয়ার। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য এটা কিন্তু খুবই সিম্পল, একটা মেল ইমেজ। এরপরে আমরা ফিমেল ইমেজে করব। হেয়ার মাস্কিংটা কি খুব কঠিন মনে হয়েছে? অবশ্যই হেয়ার মাস্কিং 2-1 দিনে হয় না, হেয়ার মাস্কিং পারফেক্ট করতে সময় লাগে। হেয়ার মাস্কিং এর ক্ষেত্রে আপনারা ভিডিওটা রিপিট করবেন কিভাবে কিভাবে করলাম। আমি অ্যাটেন্ডেন্সে চলে যাই, এটার পরে আরেকটা ইমেজ করে দেখাবো। এটাও করব আমরা রিফাইন মাস্কিং এ। যে ইমেজটা নিচ্ছি এটা রিফাইন মাস্কিং এর তুলনায় চ্যানেল মাস্কিং এ ভালো আসবে, কিন্তু রিফাইনেও যেহেতু করা যায়, রিফাইনই দেখাচ্ছি। তাহলে প্রথমত ইমেজ কি করতে হবে, পাথ করতে হবে। এই ইমেজটা অলরেডি পাথ করা আছে, এটা কপি করে নিলাম। এখান থেকে পাথ সিলেকশন করলাম, ফেদার দিব, প্রথমে দিব 0.3 বা 5, 0.5 দিলাম, যে স্মুথ করবে। ওকে করলাম, এটা মাস্ক করলাম, রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্কে চলে গেলাম। তারপর এক্স চেপে কোথায় কোথায় হেয়ার আছে আমি চেক করে নিতে পারি, যেমন এই জায়গা থেকে শুরু হয়েছে। নেওয়ার পরে এক্স চাপলাম, এখান থেকে ওভারলি ওকে, কোনো মিসিং আছে বলে মনে হয় না। এটা করার পর সরাসরি ওকে। প্রসেসিং হচ্ছে, হোক।
ওকে, দেখেন অলরেডি মাস্কিং হয়ে গেছে কিন্তু পারফেক্ট ভাবে হয়নি, যেমন কিছু কিছু জায়গায় এখানে এক্সট্রা ভাবে হোয়াইট কালার চলে আসছে। আমরা চাইলে এখান থেকেও এই হোয়াইট কালারটা রিমুভ করতে পারি, এখান থেকেও পারি, কুইক মাস্ক থেকেও করতে পারি। তাহলে এখান থেকে আমি কন্ট্রোল চেপে ক্লিক করে কুইক মাস্ক করলাম। এটা দুভাবে করি, অর্ধেকটা অর্ধেকটা করে নিই। এটা পুরোটাই নিলাম, ফেদার দেই, ফেদার দিচ্ছি এখানে 15 থেকে 20 যে কোনো একটা দিলে হইলো। এরপর লেভেল নিয়ে হালকা করে বাড়াই। আর লক্ষ্য রাখতে হবে লেভেল বাড়ালে কিন্তু আস্তে আস্তে ফ্লাইং হেয়ার গুলো চলে যাচ্ছে। এই যে দেখেন, বেশি বাড়াইলে ফ্লাইং হেয়ার চলে যাচ্ছে, ফ্লাইং হেয়ার গুলো বেশি চলে যাওয়া যাবে না, দু একটা যায়। এটা ক্লিয়ার। এই পাশে কিছু বেশি ডাস্ট দেখা যাচ্ছে, এই জন্য এটা আলাদাভাবে এটা সিলেক্ট করলাম, ফেদার। ওকে, আসলে এটা ভেঙে ভেঙে করতেছে। এটা ভেঙে ভেঙে করার কারণ হচ্ছে কি, কোনো পাশে বেশি কোনো পাশে কম, এই জন্য। এই পাশ থেকে নিলাম, কন্ট্রোল এল, লেভেল চার মনে হচ্ছে পারফেক্ট এটার জন্য, উপরের জন্য তাও একটু করে আসছে। এটা আমরা ব্রাশ করেও রিমুভ করতে পারি, কথা হচ্ছে আমাকে রিমুভ করতে হবে বাইরের ডাস্টগুলো। এই পাশে কিছু ডাস্ট আছে, সিলেক্ট করলাম, লেভেল নিলাম, তারপর আবার এটা একটু বাড়াইলাম, জুম করে দেখি। ওকে, মোটামুটি ক্লিয়ার। এবার পুরো ইমেজটার একসাথে লাইট বাড়াবো, ফেদার, লেভেল নিয়ে লাইট বাড়াচ্ছি। এই পাশ থেকে খুব বেশি লাইট বাড়ানো যাবে না, আমার মনে হচ্ছে এটাই পারফেক্ট। ওকে বললাম। এবার কিউ চাপে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আগের লেয়ার মাস্কটা আমরা ডিলিট করবো, রাইট বাটন ক্লিক করে ডিলিট লেয়ার মাস্ক, তারপর আবার ক্লিক করে লেয়ার মাস্ক। ভিতরে দেখি কি অবস্থা। দেখেন আগের বার এই পাশে কিছুটা নষ্ট হয়ে গেছে, এই পাশেটাও ভালো আছে, এই যেমন হেয়ার গুলো বোঝা যাচ্ছে। এই পাশে মনে হয় নষ্ট হয়ে গেছে, কোনো এক জায়গায় হয়তো একটু ভুল করছে হয়তো। ফেদারটা যেমন এই পাশেরটা ভালো আছে কিন্তু এই পাশেরটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আমি আবার করি, একটু ব্যাক যাই। এই যে এটা চলে আসছে, এই জায়গায় একটু ভুল করছিলাম আমি, ফেদার বা কোনো কিছু একটা বেশি বাড়াই ফেলছিলাম, এই জন্য এটা নষ্ট হয়ে গেছে। এই জায়গায় ব্যাগ আসছে, আবার ঠিক করে নিচ্ছি আমি, এরগুলো বোঝা যাচ্ছে। এই বাড়ানো কমানোটা আপনাকে আইডিয়া করে পারফেক্ট ভাবে বাড়াইতে হবে। খুব যে বেশি বাড়াই ফেলবেন বা খুব যে কম বাড়াই ফেলবেন এমনটা কিন্তু না। ওকে, উপরের দিকে নাই, নিচের দিকে এই জায়গায় হালকা করে ডাস্ট দেখা যাচ্ছে। ডাস্ট গুলো কি আপনারা বুঝতে পারতেছেন আমি যেগুলো ডাস্ট বলতেছি? একটু বাড়াই, আমার তো পারফেক্ট। ব্রাশ দিয়ে এখানে কিছু অংশ রিমুভ করা যেতে পারে, ক্লিয়ার। এবার পুরো ইমেজটার লাইট বাড়াবো, পুরো ইমেজটা ল্যাসো টুল দিয়ে হেয়ার সিলেক্ট করে ফেদার দিয়ে লাইট বাড়ায় নেই। জুম করে দেখতেছি তাহলে বুঝতে সুবিধা হবে। পারফেক্ট। এবার কিউ চেপে বেরিয়ে আসলাম, ডিলিট লেয়ার মাস্ক, আবার লেয়ার মাস্ক, অল্টার চেপে প্রবেশ করি। এবার দেখেন আগের মতো কিন্তু সমস্যা নাই, এপাশে কিন্তু ব্লার হয়ে গেছিল।
দেখেন হেয়ারগুলো পারফেক্টলি ভাবে বোঝা যাচ্ছে। দুই একটা ফ্লাইং হেয়ার হালকা করে যায়, যেমন এই জায়গাতে একটু ব্রাশ করে দিই, কারণ এটা আমাদের ক্লথের মধ্যে ছিল। ওকে দিলাম। এই দিক থেকে জুম করে দেখেন চারপাশে হেয়ারগুলো আমি পারফেক্টলি বুঝতে পারছি, এবং ডাস্ট নেই। এই জায়গায় কিছু কিছু ডাস্ট আছে, এই যে সাদা সাদা করে দেখা যাচ্ছে, এটাও রিমুভ করা যায়। কালকে এটা আরেকটু ভালোভাবে দেখাবো রিমুভ করাটা। এটা রিমুভ কিভাবে, কন্ট্রোল চেপে সিলেকশন করলাম, উপরে ব্ল্যাক কালার দিলাম, আর এখান থেকে ওভারলি করে হালকা করে যদি ব্রাশ করি, ভিতরে এই অংশটা চলে যায়। এবার যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিই, সলিড হোয়াইট কালার দিলাম, তাহলে দেখেন এই পাশ থেকে কিন্তু হেয়ার চলে আসে, ফ্লাইং হেয়ার শো। এটা যদি আমরা চ্যানেলে করতাম আরো স্মুথ হইতো, এই ইমেজটাই চ্যানেলে ভালো হইতো। কালকে চ্যানেল মাস্কিং এ শিখবো আমরা। তাহলে এভাবেই মাস্কিং করা হয়, যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে রিফাইন মাস্কিং। মনে হচ্ছে কি পারবো, খুব যে কঠিন এমনটা কিন্তু না।